শুরু থেকে আমি কিছুক্ষণ কথা বলবো নাকি, বা আমি যে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল শর্ট? রেকর্ড শুরু হয়েছে, তোমরা কি টের পাচ্ছ রেকর্ড যে শুরু হয়েছে? হ্যাঁ, লাল একটা বাটন চলে আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে রেকর্ড যে শুরু হয়েছে। ওকে, গ্রেট। সো সবাইকে স্বাগতম বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং এর আজকে নিয়মিত সভায়। আজকে ডিসেম্বরের 12 তারিখ। আম, শুরুতে সাজ্জাদ কথা বলবো, বাট আমি একটু আইডিয়া দিয়ে দিই যে আজকে আমরা কি কি জিনিস নিয়ে চিন্তা করছি কথা বলবো। আম, অন্যান্য বারের মতো সাজ্জাদ প্রথমে ও কি পেপারটা পড়ছে ওগুলো বলবে। তারপর আমরা চিন্তা করছি যে আমরা বসন স্যাম্পলিং, তারপর আয়ন কিউ রিসেন্ট যেই আম, ঘোষণা, তারপরে এনরিকে সোলানোর যে টুইট, তারপর জন প্রেসক্লের টুইট, এগুলো, তারপর তুর্বাসুর কিছু কোয়েশ্চেন ছিল, এগুলো আমরা কভার করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে। আম, সাজ্জাদ, ফ্লোর ইজ অল ইয়ার্স। ওকে, আমি খুব শর্টে আমার রিসেন্টলি একটা জায়গায় মানে আইটিগুলি ইন্ডোর্সড বাংলাদেশ গ্রিন ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করতেছে, এরকম একটা কনফারেন্স, একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে। তো ওইটা আমি জাস্ট কনগ্রাচুলেশনস। প্রিপারেশন হিসাবে আমি, ইয়া, থ্যাংক ইউ। তো ওইটার প্রিপারেশন হিসেবে হচ্ছে আমি আমার যে কাজটা একটু প্রেজেন্টেশনটা দিচ্ছি আর কি। ওকে, মিটিং তো হচ্ছে। আচ্ছা, আমার মানে প্রেজেন্টেশন স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, গ্রেট। আমি তাহলে স্লাইড ভিউ দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে টাইটেলটা, যেটা হচ্ছে সিলিকন ওয়াই স্প্লিটার সাব ওয়েবলেন্থ গ্রেটিং বায়োসেন্সর। তো টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি একটা ওয়াই স্প্লিটারকে সাব ওয়েবলেন্থ গ্রেটিং করছি, এবং যেখানে সাবস্ট্রাক্টটা হচ্ছে সিলিকন, এবং ওই সিলিকনটাকে হচ্ছে মানে তখন যে ওয়াই স্প্লিটারের যে শেপটা হয়, সেটাকে আমি একটা বায়োসেন্সর হিসেবে হচ্ছে আমি কনসিডার করতেছি আর কি। তার মানে হচ্ছে আমি ওয়াই স্প্লিটারটাকে এমন স্পেশালাইজড ওয়েতে ডিজাইন করছি যেটা হচ্ছে সাব ওয়েবলেন্থ রিজিয়নে কাজ করে, এবং ফলে এটা বায়োসেন্সর হিসেবে কাজ করে। তো এই হুম। হচ্ছে আমি, এবং আমার ইউনিভার্সিটি হচ্ছে মানে আন্ডারগ্রেড ছিল হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা সাস্ট, সিলেট বাংলাদেশ। আর এখন একটা ইউনিভার্সিটিতে কাজ করতেছি লেকচার হিসেবে, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, এটা হুম। বরিশাল। ওকে, তো এটা হচ্ছে একটা টিপিক্যাল একটা ওয়াই স্প্লিটার। তো আমি জাস্ট যেহেতু অনেকেই ফটোনিক্স হয়তো অনেকের ব্যাকগ্রাউন্ডে, আমি জাস্ট 10 সেকেন্ড একটু বলি। মিনিট, আমি মনে হয় একটা পয়েন্টার ইউজ করলে ভালো হয়। ওকে, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইটটা যখন এদিক দিয়ে আসে তখন ও মানে দুইটা এসে স্প্লিট হয়ে যায়, এই কারণেই নামটা হচ্ছে ওয়াই স্প্লিটার, এবং দেখতে অনেকটা ওয়াইয়ের মতো আর কি। তো এখন এই ওয়াই স্প্লিটারটা যেভাবে কাজ করে, ওর হচ্ছে গিয়ে অপটিক্স এর অনেকগুলো প্রপার্টি আছে, যেমন ইন্টারফারেন্স, ব্যতিচার বা কাপলিং বা ডিফ্রাকশন বা অপবর্তন। তো ওয়াই স্প্লিটারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে কাপলিং প্রপার্টিটা ফলো করে। আমি একটু পরে বলতেছি কাপলিং জিনিসটা আসলে কি। তার আগে হচ্ছে আমি একটু বলি যে আমি কেন ওয়াই স্প্লিটার চুজ করলাম না, কারণ যারা একটু একটু ফটোনিক্স নিয়ে পড়াশোনা করে তারা জানে যে সিমিলার টাইপস এর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে মাক জাহান্তার ইন্টারফেরোমিটার। মাক জাহান্তার ইন্টারফেরোমিটারটা কি আমি একটু বলি। তো এটা যদি আমি এই ওয়াই স্প্লিটারটাকে আমি যদি 180 ডিগ্রি ঘুরায় মুখোমুখি দাঁড় করায় দিই, তখন যে শেপটা আসে, দেখা যাবে এদিকে এরকম একটা জিনিস, এদিকে এরকম একটা জিনিস, আর মাঝখানে হচ্ছে এরকম ঢেউ হয়ে এভাবে চলে গেছে। তো এইটা আমার ছিল হচ্ছে আন্ডার গ্রেডের কাজ, যেটা হচ্ছে ডক্টর জাফর ইকবাল স্যার যেটা সুপারভাইজ করছিলেন। তো ওইটাকে আমি সুইচ হিসাবে কনভার্ট করছিলাম আর কি। তো মানে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসা উচিত যে হচ্ছে আমি কেন ওয়াই স্প্লিটটা চুজ করছি এই কাজটার জন্য। তো একটা ইয়ে, একটা, সরি, আমি একটা হ্যাঁ, কুইক অ্যানেকডোট দিই। আহ, শাহজালাল ভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কাগজগুলোতে জাফর ইকবাল স্যারকে এমজেডআই লেখা হয়। এটাও এমজেডাই। এই জোকসটা হচ্ছে আমার পুরা শুনতে হয়েছে ভাই 1 বছর। এমজেডাই মানে আমি জোকসটা একটু বলি। টু অল সাস্টিয়ান, এমজেডআই মিন্স মোহাম্মদ জাফর ইকবাল, বাট টু মি এমজেডআই মিন্স মাক্সান্ডার ইন্টারফেরোমিটার। এটা হচ্ছে জোকসটা, আসলে ভাই মনে হয় এটাই বলতে যাচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, ইয়েস ইয়েস। তো এটা যে ওকে, তো এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এমজেডআইটা যেভাবে কাজ করে, তো সেটা হচ্ছে একটা অপটিক্যাল ইন্টারফারেন্স হিসেবে কাজ করে। মেনলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার মানে
যে যখন আমি এই পাশে মানে এটা হচ্ছে ইনপুট পোর্ট, তো আমি যখন এই পাশে আউটপুট পোর্টে নিয়ে আসবো তখন আমার যেটা করতে হয় সেখানে এইখান থেকে যে লাইটটা দুইটা ভাগ হয়ে যাচ্ছে এই স্প্লিটারে, আমার তখন ইন্টারফেয়ার করে তখন আমার আউটপুটটা নিয়ে আসতে হয় এমজেড। কিন্তু ওয়াই স্প্লিটারের যেটা মানে স্পেশাল প্রপার্টিটা যেটা সেটা হচ্ছে আমি এখানে সেন্সিং প্রপার্টি অ্যাপ্লাই করতে যাচ্ছি, এবং এই জন্য আমার কাপলিংটা এই কারণে দরকার। কাপলিং জিনিসটা আসলে আমি সহজভাবে যদি বলি, জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি একটা ফাইবারকে ব্যান্ড করি, মানে ফাইবার নর্মালি ফাইবার অপটিক্স যেটা হয় খুবই সহজ, মানে একটা স্ট্রেট লাইন, মানে একটা স্ট্রেট লাইন, তো আলোটা সরল রেখায় চলবে। তো আমি যদি ফাইবারটাকে ব্যান্ড করি তখনও কিন্তু আলোটা সরল, মানে যেইভাবে ব্যান্ড করছি ঠিক ওইভাবেই চলে, কিন্তু বেঁকে যায় না কিন্তু, মানে আমি যেভাবে ব্যান্ড করছি ঠিক ওইভাবেই চলে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা হয়, সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ব্যান্ডিং লস হয়। ব্যান্ডিং লসটা হওয়ার কারণটা যেটা হয় সেটা হচ্ছে লাইটটা অন্য আরেকটা মোডে চলে যেতে চায় বা অন্য আরেকটা মানে অপটিক্যাল একটা প্রপার্টিতে চলে যেতে চায়। তো কাপলিং যেটা করে সেটা হচ্ছে এই ডিফারেন্ট মোড গুলোকে একসাথে করে আর কি। তো আমার যেহেতু স্প্লিট করতেছে, আমি যখন ওয়াই স্প্লিটারটা ইউজ করব এইখানে, তো এই আমার এই যে মোড গুলো যে চলে যাচ্ছে, আমার এই মোড গুলোকে একসাথে যে কোনো একটা আর্মে নিয়ে আসতে হবে আর কি। এটা হচ্ছে মেইন কারণটা কাপলিং ইউজ সো করার। আর আরেক আমরা সরি আমি একটু ইন্টারাপ্ট করব। সো আমরা এখন পর্যন্ত ক্লাসিক্যাল অপটিক্সে আছি, রাইট? ইয়া ইয়া ক্লাসিক্যাল অপটিক্স। তো ওকে। এখানে মানে পুরো কাজটাই আসলে ক্লাসিক্যাল অপটিক্সেরই হবে ভাই। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর হ্যাঁ, পুরো কাজটাই আসলে ক্লাসিক্যাল অপটিক্সের, ওকে। ওরকম ওকে। কোয়ান্টামের কিছু হয় নাই আসলে এখানে। তো না, দ্যাটস যেটা ফাইন। হচ্ছে মানে কোয়ান্টামে হয় নাই মানে হচ্ছে আপাতত যে রেজাল্ট, তুমি যে রেঞ্জের রেজাল্টটা দেখাচ্ছ সেটা তোমার ম্যাক্সওয়েলের বাউন্ডারি ভ্যালু ইকুয়েশন সলভ করলেই চলবে। বাট দেয়ার আর ইয়া আন্ডারলাইং এরকম। কোয়ান্টাম যেটা তুমি ইচ্ছা করে আপাতত অ্যাভয়েড করতেছো আর কি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এমন। তো মেবি এখানে যেটা সরি হ্যাঁ হ্যাঁ সরি ইন্টারাপ্ট করার জন্য, মেবি আপনি এখানে স্পিডার হিসেবে কি বিবিও ক্রিস্টাল এরকম কিছু ইউজ করতেছেন কোয়ান্টাম ইয়া হিসেবে, ডিভাইস হিসেবে এরকম? না, আমি স্প্লিটার হিসেবে কোয়ান্টামের মানে কোয়ান্টাম প্রপার্টি কিছু এখানে ইউজ করা হয় না আসলে। হ্যাঁ, আমরা মানে এখনো ক্লাসিক্যাল কোয়ান্টাম আছি। ও ক্লাসিক্যালি আচ্ছা। গেছে আর কি। হুম, হুম। ওকে, তো এটা, তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সাব ওয়েভলেন্থ রেটিংটা হচ্ছে আমি কেন আসলে চুজ করলাম। তো আমি একটু বলি সাব ওয়েভলেন্থ রেটিংটা আসলে কি, আমি এই সাইডে একটু আসি। জিনিসটা যেটা হচ্ছে আমার যে এই ওয়াই স্প্লিটারের যে আর্ম গুলো আছে এগুলোকে আমি যেটা করবো সেটা হচ্ছে মানে এরকম ন্যানো পিলার পিলার করে দিব আর কি, ছোট ছোট টুকরো টুকরো করে দিব। এর ফলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে গিয়ে মানে এরকম ছোট ছোট করলে যেটা হবে সেটা হচ্ছে লাইটটা মানে সহজ বাংলায় বললে লাইটটা আসলে বুঝবে না যে হচ্ছে এখানে আলাদা কোনো পাথ আছে, মানে ওর জন্য মানে এত ছোট ছোট স্পেসিং হবে, যেমন এখানে 100 ন্যানোমিটার বা 15 ন্যানোমিটার, এত ছোট ছোট স্পেসিং হবে বা ডিজাইনটা এমন হবে যে লাইটটা যখন এখানে স্প্লিট করবে তখনও বুঝবে না যে এখানে মানে খুব স্প্লিট করা আছে। তো ও মনে করবে যে মানে জাস্ট একটাই পথ, আমি হচ্ছে চলে যাচ্ছি, ওর কাছে মনে হবে সেটা যে কোন ব্যাপারটা পাথের কোনো জন্য এই আলাদা কিছু। ব্যাপারটা সত্য? যেটা 15 ন্যানোমিটার তার জন্য এটা সত্য যে লাইট বুঝবে না, ইয়া রাইট? হ্যাঁ, 15 যেটা ছোট সেটার জন্য বুঝবে না আর কি। অ্যান্ড তো এবং আমি সো হ্যাঁ ভাই, সরি, আচ্ছা, আগে একটু যে আমি আগে কি তুমি শেষ করবা তারপর প্রশ্ন করবো নাকি আমরা মাঝখানে না আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন, ওকে। আমার কোনো অসুবিধা নেই। সো তুমি যে সাব ওয়েভলেন্থ বলছো এটা কি 100 ন্যানোমিটার আর 15 ন্যানোমিটার দুইটাই কি সাব ওয়েভলেন্থ নাকি জাস্ট 15 ন্যানোমিটারটা সাব ওয়েভলেন্থ? না, 15টা। ওকে ওকে, ওই অ্যারো সাইন, ওকে, ঠিক আছে। তো মানে যেটা হচ্ছে ওইটা আর কি, মানে তো আমি মানে ওকে হচ্ছে সাব ওয়েভলেন্থ রিজিয়নে স্প্লিট করে দিচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে। ওকে তো এখন তো এইটা করার কারণটা যেটা সেটা হচ্ছে আমি কেন হচ্ছে এটা চুজ করব। তো নর্মাল যেটা হয় সেটা হচ্ছে এসওআই মানে সিলিকন অপটিক্যাল ইনসুলেটর, এটার যে সেন্সিটিভিটিটা এটা হচ্ছে খুবই লিমিটেড মডেল ওভারল্যাপ থাকে আর কি। তো এইটা হচ্ছে এই মডেল ওভারল্যাপটা হচ্ছে ও মানে মানে আমি এজ ডাউন যদি করতে চাই বা এই যে লিমিটেশনসটা আছে এটা যদি আমি ট্যাকল করতে চাই আমার হচ্ছে পোরাস মিডিয়া ইউজ করতে হয়। পোরাস মিডিয়াটাকে একটু বলি, যেমন সিলিকন একদম সলিড সিলিকন, এর মধ্যে যদি আমি কিছু বাতাসের পোর বা পোর মানে নর্মালি আমরা বুঝি যে ছিদ্র বা অন্য কোনো ম্যাটেরিয়ালস যদি ইউজ করে দিই তখন সেটা আসলে একটা পোরাস মিডিয়া হয়ে যায় আর কি। এবং দেখা যায় সিলিকনের রিফ্রাক্টিভ ইন্ডেক্স যদি একদম সলিড সিলিকনের 3.45 যদি হয়, আমি যদি এখানে এয়ার ইউজ করি
তখন দেখা যাবে সেটা কমে যাচ্ছে 2.43 বা হচ্ছে এরকম একটা ব্যাপার। তো এই মানে সিলিকনের সাথে আমি যদি সিম্পলি বলি কোনো ইমপিউরিটি যদি অ্যাড করে দিই, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকটা পোরাস মিডিয়াম আর কি। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে এই মোডাল ওভারল্যাপ, মানে লিমিটেড মোডাল ওভারল্যাপ। লিমিটেড মোডাল ওভারল্যাপ দিয়ে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি যে মোডগুলোকে আছে আমি মোডগুলোকে একসাথে একটার উপর একটা বসাবো, তখন কাপলিং হবে। তো আমি নর্মাল যে এস ওয়াইস যে সেন্সর গুলো আছে এগুলো তো হচ্ছে এই মোডাল ওভারল্যাপটা খুব বেশি হয় না, কিন্তু আমি যখন পোরাস ইউজ করতে যাই তখন হচ্ছে বেশি ভালো হচ্ছে মানে হয় আর কি। আর আমি চাচ্ছি এই যে মানে এর ভিতরে যাতে সারফেসটা বেশি পাই আর কি, কারণ আমি খুব সহজেই বুঝতে পারি যে হচ্ছে আমি যদি মোড মানে হচ্ছে অনেকগুলো মোডকে একসাথে একটা জায়গা দিব এবং ওইখান থেকে আমি হচ্ছে সেন্সিটিভিটি চেক করবো আর কি। তো ওই জায়গাটা আমার ইন্টারনাল সারফেস এরিয়াটা বাড়াতে হবে। এটাও একটা কারণ হচ্ছে SWG করার জন্য। এবং এটা হচ্ছে মানে একটা কাজ যে আমার রেফারেন্সড একটা কাজ, যেখানে হচ্ছে গিয়ে এই SWG কাজ করে ওরা দেখাইছে যে হচ্ছে ওদের এই সেন্সিটিভিটি ব্যাপারটা আসলে কতটুকু বাড়ে আর কি। যেমন এখানে প্রোটিন সেন্সর হচ্ছে ব্যবহার করতে চাচ্ছে আর কি এটা। ওকে, তো এটা ছিল আমার স্কিমেটিক ডিজাইন। এবং এবং এটার জন্য আমি হচ্ছে FDTD ফাইনাইট ডিফারেন্স টাইম ডোমেইন মেথড স্কিমেটিক ডিজাইনটা করছি। এবং আমি হচ্ছে গিয়ে তো মানে সিমুলেশন পুরো জিনিসটি যে সফটওয়্যারটা ইউজ করছি এটার নাম হচ্ছে লুমেরিক্যাল, যেটা FDTD সিস্টেমে কাজ করে আর কি। এবং যে প্যারামিটার গুলো দিতে হয়, যেমন সিলিকনের 3.45, তারপর হচ্ছে স্পেসিং ঠিকভাবে নর্মালি এরকম দিয়ে দিছি, দেন এটা হচ্ছে আউটপুট আর কি। ওকে, এবার হচ্ছে গিয়ে একটা খুব ভালো প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে গিয়ে আমি যে এই যে সাবওয়ে প্ল্যান গুলো করলাম, আমি ডিজাইনটা হচ্ছে এরকম পিলারের মতো করলাম কেন? এটা আরো অনেক রকমের ডিজাইন আছে আর কি। তো এই পিলার ডিজাইনের জন্য এটা হচ্ছে একটা নর্মালি আমি এই পেপারের রেফারেন্সটা ইউজ করছি আর কি, যেটা হচ্ছে আমি এখানে দিচ্ছি। এবং এখানে একটা বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে ফেব্রিকেশন করার সময় 15 ন্যানোমিটার কিন্তু খুবই টাফ আর কি। 15 ন্যানোমিটার এই আমি যখন পিলার গুলো ডিজাইন করতে যাবো আর কি। তো এটার আমি মানে এই পেপারটা চুজ করার কারণটাই হচ্ছে এটা। এবং ওরা হচ্ছে এখানে একটা নতুন ফেব্রিকেশন ন্যানো ইমপ্রিন্টিং টেকনিক হচ্ছে ওরা এখানে দেখাইছে, যে হচ্ছে কিভাবে হচ্ছে সাবওয়েভলেন্থ প্যাটার্নটাই মানে আমি সিলিকন সাবস্ট্রেট আমি ইউজ করতে পারি আর কি। তো মানে আমরা বলছি যে মানে আমি পেপারটাই বলছি যে এই কাজটা করা যেতে পারে আর কি, যে এই টেকনিকটা ইউজ করা যেতে পারে, এটা খুবই ভালো। তো এবং যেহেতু আমি সেন্সর ইউজ করতে যাচ্ছি এবং সেন্সরটা হচ্ছে বায়ো সেন্সর আর কি, তো এখানে সিম্পলি যে জিনিসটা হবে আসলে, যখন আমি এখানে কোনো হচ্ছে প্রোটিন বা ডিএনএ টাইপের কোনো মলিকুল যখন অ্যাটাচড করব, তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে যেরকম মানে নিচের বটম আর্মটা যেরকম হচ্ছে ট্রান্সমিটিভিটি দেখাচ্ছে আর কি, দেখা যাবে এটার ট্রান্সমিশনটা খুব বেড়ে গেছে। এখন যেরকম একটু হালকা ঝাপসা দেখাচ্ছে, মানে টপ আর্ম বটম আর্ম তুলনায় এটা একটু খুবই কম ঝাপসা এবং এটা মনে হচ্ছে একটু বেশি তুলনামূলক উজ্জ্বল। তো আমি যখন কোনো প্রোটিন কোনো বায়োসেন্সর বা ডিএনএ মলিকুল যখন কোনো কিছু অ্যাড করব বা যখন দিব, তখন দেখা যাবে এটা খুব বেড়ে যাচ্ছে, তার মানে ও খুব সেন্স করতে পারছে, এবং এটাকে আমি বলতেছি হচ্ছে সেন্সিটিভিটি। এবং এটার জন্য আমি যেই হচ্ছে অ্যানালাইটটা ইউজ করতেছি সেটা হচ্ছে 3 অ্যামিনো প্রোপাইল ইথোক্সিসিলাইন আর কি। এবং এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1.43। এবং একটু আগে ভাই যে জিনিসটা বললেন সেটা হচ্ছে এটা হচ্ছে আমি কিভাবে ইকুয়েশনটা সলভ করবো। এটার বেসিক ইকুয়েশনটা হচ্ছে ম্যাক্সওয়েলের যে ইফেক্টিভ মিডিয়াম ইকুয়েশন, এবং ওইটার একটু আপডেটেড বা হচ্ছে আরেকটা ভার্সন যেটা, সেটার নাম হচ্ছে ব্রুজম্যান আর কি। এটা ইউজ করতেছে। এখানে অ্যাপসাইলনটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের রিলেশনটা যেটা, আমি যদি রিফ্রাক্টিভ ইন্ডেক্সকে স্কোয়ার করি তখন আমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা পেয়ে যাই। তার মানে 3.45 যদি সিলিকনের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হয়, তাই আমি যদি এটা স্কোয়ার করি প্রায় 11 এর মতো আসে। তো এই ভ্যালুটা আমি বসাবো। আর এপসাইলন 2 হচ্ছে যেহেতু আমি পোরাস মিডিয়া হিসাবে এয়ার ব্যবহার করতেছি, তো এটা হচ্ছে আমার পোর মানে এয়ার এর 1। তারপরে আমার ফুল ডিভাইসের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত হচ্ছে, আমি এই ফুল ডিভাইসের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত হচ্ছে বাউন্ডারি কন্ডিশন দেওয়ার পর, এখানে বাউন্ডারি কন্ডিশন যেহেতু এফডিটি ইউজ করছে, এখানে পিএমএল পারফেক্ট ম্যাচ লেয়ার নামে একটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করা হয়েছে আর কি। তো ওইখানে হচ্ছে কি আমি এবং এই ইকুয়েশনটা আমি খুবই সিম্পলিফাই করছি, যেহেতু আমার ইফেক্টিভ এপসাইলন ইফেক্টিভ লাগবে,
মানে হচ্ছে পুরো ডিভাইসটা রিফ্লেক্টিং ইন্ডেক্স লাগবে, এবং এটাকে আমি সিম্পলিফাই করে হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে ই ইফেক্টিভ। তো আমি সেটা বের করছি, এবং বের করার পর আমি তখন দেখাতে যাচ্ছি যে হচ্ছে আমার অ্যানালাইট লেয়ার, মানে এই যে এটা মানে হচ্ছে আমি যখন কোনো ডিএনএ মলিকুল বা এরকম যখন কোনো কিছু অ্যানালাইট দিব, তখন এটার থিকনেস কতটুকু বাড়লে আমার রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে আর কি, বা ট্রান্সমিশনটা কতটুকু চেঞ্জ হচ্ছে। এবং দেখা যাচ্ছে যেটা 0 থেকে 5 পর্যন্ত এটা হচ্ছে বা 0 থেকে 5 পর্যন্ত ট্রান্সমিশন, মানে এটা খুব ভালো, মানে বটম আর্মটা এটা খুব ভালো কাজ করতেছে, মানে খুব ভালো বলতে যথেষ্ট ভালো আর কি, আপ টু দা মার্ক। এবং এটার অপারেটিং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা টাইম পর এটা যে স্যাচুরেশন হয়ে যাচ্ছে, আসলে স্যাচুরেশন হয়ে যাচ্ছে, এবং তার মানে বোঝা যাচ্ছে এটা অপারেটিং রেঞ্জ হচ্ছে গিয়ে 1 থেকে 4 এতটুকু হচ্ছে এইটা, মানে এই সেন্সরটা কাজ করবে, যেটা আমি প্রপোজ করতেছি আর কি। এবং এটা হচ্ছে এবং এখানে যে আমি যে বললাম যে এই যে চেঞ্জটা যে হচ্ছে, এই যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের যে চেঞ্জটা হচ্ছে বা ট্রান্সমিশনের যে চেঞ্জটা হচ্ছে, তো এই চেঞ্জটা আসলে কিভাবে হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড কারণটা হচ্ছে গিয়ে অয়ওয়াং নামে হচ্ছে একটা এই রিফ্লেক্টিভ একটা ইকুয়েশন আছে, যেখানে হচ্ছে উনি দেখাইছেন যে হচ্ছে এই যখন কোনো অ্যানালাইট ইউজ করা হয় তখন হচ্ছে এখানে কতটুকু রিফ্রাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ হয় আর কি। এটা হচ্ছে সেই ইকুয়েশনটা, এবং আমি হচ্ছে সেই ইকুয়েশনটা চেক করে দেখছি যে এক্স্যাক্টলি মানে এটা ম্যাচ করে আর কি, মানে আমার যে সিমুলেশন ডাটাটা ওটা হচ্ছে সেটা ম্যাচ করে আর কি। আর সেন্সিটিভিটি যেভাবে বের করতে হয়, সেন্সিটিভিটি বের করতে হয় হচ্ছে গিয়া ডিটি ওভার হচ্ছে ডি ল্যামডা, মানে হচ্ছে ডেরিভেটিভ অফ টি, মানে ট্রান্সমিশন রেসপেক্ট হচ্ছে অ্যাড লেয়ার থিকনেস। তো হচ্ছে আমার থিকনেসের সাপেক্ষে আমার ট্রান্সমিশনের কতটুকু চেঞ্জ হচ্ছে আর কি। এবং এখানে হচ্ছে আমার সেন্সিটিভিটি ভ্যালুটা বেশ কম আর কি, 0.0476 ন্যানোমিটার। তার মানে আমার থিকনেস যদি হচ্ছে কি 1 ন্যানোমিটার হয়, তখন আমার ট্রান্সমিটিভিটি প্রায় কত, এটা আমি যদি বলি 4%-এর মতো ট্রান্সমিটিভিটি চেঞ্জ হয় আর কি, বা ট্রান্সমিশন আসলে চেঞ্জ হয় আর কি। তো যেটা 4% যথেষ্ট কমই আসলে। কিন্তু এখানে একটা ডিভাইসটা একটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে লিমিট অফ ডিটেকশন, মানে লিমিট অফ ডিটেকশনটা লেস দেন 0.1 ন্যানোমিটার। লিমিট অফ ডিটেকশনটা কি আমি এই জিনিসটা একটু বলি, এটা হচ্ছে আমার যে এই সেন্সরটা আছে সেটা হচ্ছে এক্সাক্ট ডেফিনেশনটা হচ্ছে এরকম, আমার মিনিমাম কতটুকু চেঞ্জ করলে লেয়ার অফ থিকনেস আমি বেশ ভালো হচ্ছে মানে কি বলে ট্রান্সমিশনের চেঞ্জ পাচ্ছি আর কি। তো এটা হচ্ছে লিমিট অফ ডিটেকশন। বা আমি যদি আরেকটু বলি, আমি কাজের জন্য মানে আমার এই কাজটার জন্য আমি যেভাবে ইউজ করছি, আমার যে ইনপুট যে লাইটের যে পোর্টটা ছিল ওয়াই স্প্লিটারে, যখন আমি ইনপুট দিচ্ছিলাম, এটা ছিল হচ্ছে 10 মিলি ওয়াটের একটা ইনপুট পোর্ট। তো আমি হচ্ছে বাজারে যেই হচ্ছে গিয়ে সেন্সর গুলো পাওয়া যায়, এগুলো দেখলাম 0.04 মিলিওয়াট পর্যন্ত হচ্ছে খুব ভালো সেন্সিটিভিটি। তো আমি হচ্ছে চেক করতেছিলাম যে 0.04 মিলিওয়াটের যে সেন্সরটা আছে, এটা কত অ্যানালাইট লেয়ার থিকনেসের জন্য কাজ করে আসলে। মানে এটা অ্যানালাইট লেয়ার থিকনেস মানে 0.04 মিলিওয়াট যখন ট্রান্সমিশন হবে, তখন অ্যানালাইট লেয়ারের থিকনেসটা কত। এবং আমি দেখলাম যে এটা প্রায় 0.1 ন্যানোমিটারের মতো চলে আসে। তো এখান থেকে আমি হচ্ছে সেন্সিটিভিটি চেক করবো। আর এই কাজে হচ্ছে আমাকে টোটালি হেল্প করতে হচ্ছে আমার সাস্টেড ট্রিপল ডিপার্টমেন্টের এক সিনিয়র, যিনি 10 ব্যাচের তাহমিদ হাসান তালুকদার। উনি হচ্ছে এখন ইউনিভার্সিটি অফ ক্লেমসনে হচ্ছে পিএইচডি অলরেডি শেষ, খুব সম্ভবত ফাইনাল সেমিস্টারে আছে এরকম একটা ব্যাপার। তো উনি আমাকে বেশ এই কাজটার জন্য হেল্প করছে। নাইস। আমি তো আর এই লাইন এক্সপার্ট না, বাট জিনিসটা খুবই খুবই ইমপ্রেসিভ এবং ইন্টারেস্টিং। আমি একটা ডাম্প কোশ্চেন করি, সেটা হচ্ছে এটা কি বাংলাদেশে ফেব্রিকেট করা সম্ভব? আচ্ছা, এটা বাংলাদেশে ফেব্রিকেট করা যাবে, কারণ মানে এটা খুবই ইজি। অন্তত আমাদের সাস্টের যে ফিজিক্স ল্যাবটাই আছে, ওইখানে যদি সিলিকন সাবস্ট্রেট পাওয়া যায়, এবং এখানে হচ্ছে যদি ন্যানোমিটারের যদি কোনো কিছু করা যায় সাবওয়েভ, মানে ডিজাইনটা খুব ইজি ভাই, এটা করা যাবে, ফেব্রিকেট করা যাবে। এক সেকেন্ড। হ্যালো।
হ্যাঁ ভাই। ও হ্যাঁ, সরি। কিন্তু আমি আমি চিন্তা করছি মানে অলরেডি কি সেট আপ করা ক্লিন রুম বা এরকম কাজ অলরেডি করছে এরকম কেউ আছে কিনা, নাকি এটা করার জন্য সবকিছু সেট আপ করতে হবে, সেটা আমি কিউরিয়াস আর কি। না, এটা করার জন্য মনে হয় না সবকিছু সেট আপ করা লাগবে, এক্সিস্টিং যে রিসোর্স আছে সেটা দিয়ে করতে পারা উচিত। Okay, তোমার কি প্ল্যান আছে করার? আমার প্ল্যান কিছুটা আছে। আমি যেহেতু এটা কনফারেন্স আছে, আমার নেক্সট ইচ্ছা হচ্ছে জার্নালের জন্য একটু টার্গেট করার ইচ্ছা আছে, তো সেখানে হোপফুলি আমি মানে ইচ্ছা আছে তো ওকে, ফিজিক্সে যে হচ্ছে যদি করা যায়। নাইস নাইস। আর ওকে, আমি একটু বলি যে এইটা হচ্ছে টোটালি হয়তো ফুল কোয়ান্টামের কিছুই ছিল না এক্স্যাক্টলি, মানে এখানে কোয়ান্টামের কিছুই ছিল না আসলে। তো আমি জাস্ট এমনি আমার একটা কাজ হয়েছে, আমি জাস্ট একটু ইন্টারেস্ট মানে মনে হলো যে দেখাই জিনিসটা, এই কারণেই দেখানো আসলে। হ্যাঁ, না না, এটা খুবই ইন্টারেস্টিং। কেউ কোনো প্রশ্ন করবে? ওকে। ফিল ফ্রি যে কোনো প্রশ্ন করার জন্য। তুমি যে বললা কোয়ান্টামের কিছু ছিল না, আমার একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা মানে শিওর যে তুমি এটা ক্লাসিক্যাল ইকুয়েশন দিয়ে একটা লেভেল পর্যন্ত করতে পারবা, বাট নট এক্স্যাক্টলি এইটা, বাট ইন জেনারেল এই ধরনের জিনিস কোয়ান্টামের দরকার হয়। ফর এক্সাম্পল ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু তোমাকে হয়তো এই স্কেলে না, একটা ডিফারেন্ট স্কেলে এবং ডিফারেন্ট আর্কিটেকচারে, বাট বেসিক আইডিয়াটাও সিম্পল, তাই না? তোমাকে ফোটনিক অপটিক্যাল এলিমেন্ট গুলো তৈরি করতে হবে, আহ, এবং ওই অপটিক্যাল গুলো মডেলিং হয়তো কোয়ান্টাম এর চেয়ে তোমার ক্লাসিক্যাল থিওরি গুলোই বেশি ইউজফুল, কিন্তু ইন সাম ওয়ে আদার তুমি চাইলে কানেক্ট করতে পারবে আর কি। আমার মেইন টার্গেটটা আসলে ভাই এটাই, যে আমার কাছে যেটা মনে হয় যে ফোটোনিক্সে মানে আমি যে ওই যে সেদিন আমি আর দুর্বাসু আর খুব সম্ভবত অর্ণব ছিল, সেদিন ডিসকর্ডে আলাপ করতেছিলাম যে আসলে ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে হচ্ছে ওরা মানে যে ফিজিক্সের যে কাজটা করতেছে ওটা হচ্ছে অপটিক্স এন্ড অ্যাটমিক ফিজিক্স, এবং ওদের কাজগুলো ফোটোনিক্স বেসড কাজগুলো আমি দেখলাম যে ওয়েব গাইড বেসড, এবং আমি হুম কিছুটা বুঝি আর কি, যে হুম। যে মনে হয় যেন সিমিলার কাজগুলো ওরা করতেছে আসলে। তো ওকে, এবং নাইস এই কারণে আসলে নাইস। টার্গেট যে হয়তো আমি মানে আপনি যেরকম বললেন যে আমি হয়তো মানে ইমপ্লিমেন্ট করতে পারবো বা ফার্দার এক্সটেন্ড করতে পারবো ব্যাপারটা এমন। ওকে ওকে, তাহলে প্রবাবলি তুমি শিহানের সাথে কথা বলে মজা পাবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা অ্যাকচুয়ালি তোমার টপিকের চয়েসটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা খুব নাইস সেগওয়ে টু যে প্রথম টপিক যেটা বসন স্যাম্পলিং। আমরা কি ওটাতে মুভ করবো, নাকি এর আগে আর কোনো শিওর, কিছু নিয়ে আমাদের কথা বলা দরকার? আপনি মুভ করতে পারেন যেহেতু চলেই আসছে। ওকে, লেটস সি। ওকে, আমি এক সেকেন্ড, ইয়েস। সো আমি আমার স্ক্রিন শেয়ার দিই। Boson sampling. স্ক্রিন শেয়ার হলো প্রেজেন্ট এ উইন্ডো। মিট। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি পাচ্ছি। ওকে, গ্রেট। সো আমি বেসিক্যালি যেই যেই সুন্দর ছবিগুলো দেখে সবাই খুব কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, আমি ভাবলাম সেটাই আগে শুরু করি। মানে কেউ কেউ হয়তো দেখেছো, রাইট? এই যে স্পেসিফিক্যালি এই, না এটা, এই সেটআপটা, রাইট? হ্যাঁ এটা তো মনে এটা হয় পুরা ধসা মানে কি বলে, আর ট্রাম্প থাকলে আমি শিওর একটা টুইট করতো যে চাইনিজদের কাছে আমরা হেরে যাচ্ছি আসলে। হ্যাঁ মানে, সো বেসিক্যালি গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত, গত সপ্তাহ তো গেল হচ্ছে কিউ2বি কনফারেন্সের সপ্তাহ, তার আগের সপ্তাহ। তো তার আগের সপ্তাহে কোয়ান্টাম টুইটারে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে। তো এক্সকিউজ মি, তো এটাই হচ্ছে আমাদের প্রথম টপিকটা আর কি। তো বেসিক্যালি নেচারে এই পেপারটা এসেছে, কোয়ান্টাম কম্পিউটেশন অ্যাডভান্টেজ ইউজিং ফোটনস, রাইট? এটা এরা হচ্ছে সবগুলোই, ইয়া,
বেসিক্যালি চারটা চাইনিজ ইনস্টিটিউশনের কম্বিনেশন আর কি। হ্যাঁ, তো তো এরাই পেপারটা পাবলিশ করেছে। তো এটা মানে আর কিছু না হলেও মানে ছবিটার খুবই মানে ইন্টারেস্টিং আর কি, তাই না? আম, একটা অপটিক্যাল টেবিলে খুবই সিমেট্রিক জিনিসপত্র সব। তো এই একই গ্রুপ কিন্তু অ্যাকচুয়ালি কয়েক মাস আগে আরেকটা ইয়ে করেছে আরো কম সংখ্যক কিউবিট দিয়ে, এবং ওইটা তখনও ওইটাও খুবই ইন্টারেস্টিং, মানে মানে দেখতে খুবই দৃষ্টি সুখকর ছবি ছিল আর কি এরকম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু টোটাল number of optical component is basically polynomial function of total number of qubit. So in that sense, এরকম না যে এটা মানে থিওরিটিক্যালি স্কেলেবল না। থিওরিটিক্যালি আমরা যত বড় প্রবলেম সলভ করতে চাইবো, অপটিক্যাল কম্পোনেন্টের কমপ্লেক্সিটি তার সাথে একটা পলিনোমিয়াল ফাংশন হিসেবে বাড়বে। স্টিল প্র্যাকটিক্যাল কিনা সেটা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন, কারণ একটা পর্যায়ে আমরা তো ইভেন্চুয়ালি যে 1 মিলিয়ন কিউবিট, কথা হচ্ছে 1 মিলিয়ন কম্পোনেন্ট আমরা কোথায় বসাবো, তাই না? একটা অপটিক্যাল টেবিলে তত জায়গা নাই। হ্যাঁ, মাল্টিপল অপটিক্যাল টেবিল রাখতে পারি এবং ফাইবার দিয়ে কানেক্ট করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আবার ওই যে বিভিন্ন রকমের লস গুলো আসবে, তাই না? পোর্টে যে লস হয়, অপটিক্স দেখি কেউ কি আসতে চাচ্ছে? না, সবাই আসছে। তুরবাসী মনে হয় কিছু বলতে যাচ্ছে, ও হাত। ও ইয়া, শিওর। হ্যাঁ, আমি বলছি কি যে মানে ইটস আ ভেরি একদম নিউবি কোয়েশ্চেন। তো আমি জিজ্ঞেস করছি যে আমরা তো এখানে যেমন পেনিলেন বা ওখানে দেখছিলাম যে সিভিকিউসিস নিয়ে অনেক কাজ হচ্ছে, তো এখানে তো আমরা এখনো ডিসক্রিট কিউবিটসে এখানে আমরা কথা বলছি। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লাইক সিভিকিউসিস দিয়ে কি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ কি পাওয়া যাচ্ছে, নাকি আমরা এখানে জাস্ট একটা ডাইভার্সন নিচ্ছি যে কি পাওয়া যাচ্ছে, নাকি এখানে আমরা ডিসক্রিট কিউবিটস এর উপর কাজ করলে দেখছি সিভিকিউসিস এর পুরো ব্যাপারটা কমপ্লিটনেসে আমরা কিছু প্রুভ করতে পারবো? ওকে, সো এটা অ্যাকচুয়ালি খুবই ভালো কোয়েশ্চেন। তো ফর এভরিওয়ান, সিভিকিউসি মানে হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটিং। হ্যাঁ, মানে বেসিক্যালি কেউ যখন ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং করে, এটা টিপিক্যালি কন্টিনিউয়াস ভেরিয়েবল, নট এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হতেই হবে তা না, বাট ট্র্যাডিশনালি ওটা মেইনলি কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটিং মডেলে থাকে। এখন পর্যন্ত এমন কোনো থিওরিটিক্যাল রেজাল্ট নাই যে সিভিকিউসি কোনো ফান্ডামেন্টাল অ্যাডভান্টেজ দিবে। থাকার কোনো কারণও উচিত না, থাকা উচিত না। বাট এমন হতে পারে যে কোনো প্র্যাকটিক্যাল সেট অফ প্রবলেম থাকতে পারে যার জন্য সিভিকিউসি হয়তো বেটার প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজ দিবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজ ইন দ্য সেন্স যে হয়তো ফেব্রিকেশন সুবিধা হবে ওই স্কেলের প্রবলেমের জন্য, অথবা দেখা গেল যে হ্যাঁ হয়তো সুপার কন্ডাক্টিং কিউবিট খুব ফাস্ট প্রসেসিং করতে পারে, কিন্তু সিভিকিউসি তো মেমোরি হিসেবে ভালো কাজ করতে পারে, তখন হয়তো একটা ইন্টারফেসিং এর দরকার হবে। এমনিতেও ফর এক্সাম্পল, আমরা যখন চিন্তা করি যে সুপার কন্ডাক্টিং কিউবিট গুলোকে আমরা স্কেল করব, একটা পর্যায়ে তো আমরা একটা ডাইলিউশন ফ্রিজের মধ্যে তো আর যত চাই তত কিউবিট ঢুকাতে পারবো না, এটা একটা ইঞ্জিনিয়ারিং লিমিট আছে। তখন আমাকে মাল্টিপল ফ্রিজ কানেক্ট করতে হবে, রাইট? ওই কানেক্টগুলো কিন্তু আমরা চিন্তা করি হচ্ছে ফটোনিক্স দিয়ে হয়তো করা হবে, সো এজ অ্যান এক্সাম্পল। সো কাজে ওয়ান সেন্টেন্স উত্তর হচ্ছে, ফার্স্ট অফ অল আমি এই ব্যাপারে এক্সপার্ট না সিভিকিউসি, বাট ওয়ান সেন্টেন্স উত্তর হচ্ছে এখন পর্যন্ত এরকম কোনো রেজাল্ট নাই যে ফান্ডামেন্টাল অ্যাডভান্টেজ পাওয়া যাবে। বাট দেয়ার আর কেসেস যেখানে একটা প্রবলেমের জন্য সিভিকিউসির অ্যালগোরিদম আছে কিন্তু ডিসক্রিট অ্যালগোরিদম নেই। ফর এক্সাম্পল, টপোলজিক্যাল ডেটা অ্যানালিসিস, এটা হচ্ছে ডেটা মাইনিং এর একটা অ্যালগোরিদম। আরো স্পেসিফিক্যালি পারসিস্টেন্ট হোমোলজির একটা অ্যালগোরিদম আছে, যেটার ডিসক্রিট কোয়ান্টাম মেকানিক্যাল ভার্সন আছে, আবার সিভিকিউসি ভার্সন আছে। ডিসক্রিট কোয়ান্টাম মেকানিক্যাল ভার্সনটা অ্যাপারেন্টলি রিগোরাস না, কে যেন রিসেন্টলি একটা গাণিতিক ভুল পেয়েছে। বাট কন্টিনিউয়াস ভেরিয়েবল ভার্সন যেটা প্রপোজ বাই ডিফারেন্ট গ্রুপ ইন টেনেসি, ওটাতে সম্ভবত এখন পর্যন্ত কেউ কোনো মানে প্রবলেম পায় নাই। সো এক্সাম্পল যে একটা পার্টিকুলার মডেলে হয়তো এক্সিস্টিং অ্যালগোরিদম আছে। আমি কি কিছুটা হলো অ্যাড্রেস করতে পারছি প্রশ্নটা? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। নো ওয়ারিস। হ্যাঁ, সো এই যে এই ধরনের রিসার্চ, এই যে অপটিক্স দিয়ে এগুলো করছে, এগুলোর শুরুটা কখন বলি? আমি ভাবলাম যে সো এগেইন মানে এখানে এই মিটিং গুলো হচ্ছে মোর লাইক আড্ডা আর কি, যে হয়তো আমি এখানে যাদের চাই তা আগে শুরু করেছে, তাদেরকে হয়তো আমি কিছু হিস্টোরিক্যাল কনটেক্সট দিতে পারবো আর কি। এই যে ব্যাপারগুলো, এই যে এই এক্সপেরিমেন্টের সাথে মানুষ কোয়ান্টাম সুপ্রিমেসি কথাটা
ইয়ে করছে, রাইট? এবং ওরা ওদের পেপারে লিখেছে যে ওরা সুপ্রিমেসি বলে, ওরা বলছে কোয়ান্টাম অ্যাডভান্টেজ ইউজিং ফোটনস। এই এই ধরনের চ্যাটারগুলো, এই ধরনের কথাগুলো কখন শুরু হয়েছে? তো যে পেপার দিয়ে শুরু হয়েছিল, আমি চেক, আমার এখন মনেও নেই এটা আসলে কবেকার পেপার, বাট ডেফিনেটলি তখন আমি স্টুডেন্ট ছিলাম। Let's see. Complexity of 2010, yeah, of course. So এটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ দ্য ফার্স্ট কোয়ান্টাম কম্পিউটিং পেপার যেটা আমি পড়েছি, এবং যার লেংথ হচ্ছে 100 পেজের উপরে। সো এবং আমি বলেছি যে সাজ্জাদের টকটা আসলে খুব নাইস একটা সেগওয়ে। কারণটা হচ্ছে ইমিডিয়েট পরের টপিকটা হচ্ছে বসন স্যাম্পলিং, যেটার জন্য আমাদের ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং এর ধারণাগুলো লাগে। এই কারণে আমি বলেছিলাম যে নাইস কানেকশন সাজ্জাদের টক থেকে এটা। তো 2010-এ, তারও 1 বছর বা 1.5 বছর আগ থেকে স্কট অ্যারনসন, এই পেপারটাকে দেখা যাচ্ছে, দ্য কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি অফ লিনিয়ার অপটিক্স। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, অফকোর্স আমি এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, 100 পেজ, কাজে কেউ টাইম নিয়ে পড়তে পারে। বাট আমি এখান থেকে ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে ওরা বেসিক্যালি খুব ভালো করে দেখেছে যেটা, সেটা হচ্ছে লেটস সে আমরা একটা ল্যাটিস অথবা একটা অ্যারে অফ বিম স্প্লিটার আমরা কোথাও সেট আপ করলাম। বিম স্প্লিটার যে বিম স্প্লিটারই হতে হবে তা না, আমরা চাইলে সাজ্জাদের ওয়াই স্প্লিটারটাকে রিপারপাস করে একটু মডিফাই করলে, এবং ওরকম যদি আমরা মাল্টিপল জিনিসগুলো একটার সাথে একটা কানেক্ট করি, আমরা চাইলে একটা জালের মতো বানাতে পারবো, যেই জালের প্রত্যেকটা গিট হচ্ছে এক একটা বিম স্প্লিটারে কাজ করবে, আর প্রত্যেকটা কানেকশন হচ্ছে ফাইবার অপটিক বা সাম ফোটনিক ওয়েভ গাইডার্স কিছু একটা। সো সাপোজ এরকম একটা আমরা সেট আপ বানালাম, হ্যাঁ, এবং বাম পাশ থেকে আমরা লাইট সোর্স দিলাম, এবং ডান পাশে আমরা ডিটেক্টর বসালাম। লাইটগুলো ভিতরে এই যে জালের বিভিন্ন পাথ ধরে, অপটিক্যাল পাথ ধরে ধরে সোর্স থেকে ডিটেক্টরে যাবে। হ্যাঁ, এখন যদি সাপোজ প্রত্যেকটা সোর্স হয় সিঙ্গেল ফোটন এমিটার, এট এ টাইম একটা ফোটনের বেশি বের হবে না, তাহলে তো এটা তখন সিঙ্গেল ফোটন, এটার এই অ্যানালিসিসের ভিত্তি হবে সিঙ্গেল ফোটন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, রাইট? এবং সেটা আমরা এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে যে এটা যে এটার বেসিস যে সিঙ্গেল ফোটন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হবে? আমি অন্তত বুঝি, কারণ হচ্ছে গিয়ে আপনি যে জিনিসটা আমি মানে যেরকম বললেন, কারণ এমজেডআই নিয়ে কিছু কাজের এক্সপিরিয়েন্স ছিল। আমি জাস্ট 10 সেকেন্ড একটু বলতে পারি জিনিসটা, ভাই যেটা বলতে চাচ্ছে, আমি যদি ভুল হয় অবশ্যই কারেক্ট করবেন। তো যেটা মানে সিঙ্গেল ফোটনটা আসলে সিম্পল, যেটা সেটা হচ্ছে যে ইয়াং ডাবল স্লিট যে এক্সপেরিমেন্টটা ছিল, এখানে আমরা যে জিনিসটা দেখি যে ওয়েবের যে প্রপার্টি, তো আমি যখন স্প্লিটার মধ্যে দিব, আমি একটু বলছিলাম যে এমজেডআই হচ্ছে ইন্টারফারেন্সের প্রপার্টিটা কাজ করে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ওই জিনিসটা হচ্ছে টোটালি কাজ করে। তো আমি ওভাবে বুঝছি আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে এইচএসসি তে আমরা ইয়াং এর ডিচির পরীক্ষা পড়ি বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়ি। সেখানে দেখানো হয় যে আলোর কিছু ওয়েভ প্রপার্টি আছে বা তরঙ্গ ধর্ম আছে, এটা আমরা দেখাই আর কি। তো এক্স্যাক্টলি সেম এক্সপেরিমেন্ট, কিন্তু আলোর সোর্সটাতে আমরা মানে বেসিক্যালি ইন্টেন্সিটি কমাতে 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 এমন করব, এবং সেটা অনেকভাবে করা যায়, যে ম্যাথমেটিক্যালি দেখানো যায় যে অ্যাট এ গিভেন মোমেন্ট ইন্টেন্সিটি এত কম যে একটা ওই পার্টিকুলার ওয়েভলেংথে একটা ফোটনের বেশি বের হওয়ার চান্স অলমোস্ট জিরো, এক্সপোনেনশিয়ালি লেস, এটা দেখানো যায়। তখন আমরা ধরি যে উইথ হাই কনফিডেন্স এখান থেকে অ্যাট এ গিভেন টাইম একটা মাত্র ফোটন বের হচ্ছে, এবং ডিটেক্টরে একটা ক্লিক মানে হচ্ছে একটা ফোটন ধরা পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আইডিয়াটা। অফকোর্স ল্যাবরেটরিতে সেট আপ করতে গেলে আরো সময় লাগবে, বাট দিস ইজ দ্য কনসেপ্ট। এবং সিঙ্গেল ফোটন ইয়েটা করা মানে কি, আমরা জানি যে আমরা অ্যাকচুয়ালি আলোর কণা রূপটা এখন ব্যবহার করছি। এই ব্যাপারে কি কারোর ডিসএগ্রিমেন্ট আছে? আমরা যে কণা রূপ ব্যবহার করছি যেহেতু সিঙ্গেল ফোটন, হ্যাঁ, এখন ওই কণা রূপটাও যদি আমরা ব্যবহার করি, আমরা কিন্তু ডিটেক্টরে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাবো। সো যদি যেহেতু এখন একটা ফোটন দিয়ে আমরা কেমন একটা ফোটন দেখো, আমরা হয়তো ওই মানে একটার পর একটা গ্যাপ দিয়ে 10,000 ফোটন আমরা ছাড়লাম, হ্যাঁ, অর্থাৎ এট এ টাইম একটা বেশি ফোটন যাচ্ছে না, কিন্তু আমরা এটা চালাতে থাকলাম এক্সপেরিমেন্ট।
তাহলে ওই ডিটেক্টরে তোমার একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাবে, মানে কিছু ব্রাইট প্যাচ, কিছু ডার্ক প্যাচ। তখন আমরা কি বুঝবো? আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নিশ্চয়ই সেখানে আহ, আহ, যদিও আমরা কণা ব্যবহার করছি, কিন্তু এই কণার আবার একটা তরঙ্গ ধর্ম আছে, যেটা কিনা ডি ব্রগলির কারণে আমরা জানি। অর্থাৎ এটা হচ্ছে ডুয়ালিটি, রাইট? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে? তো ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং আমরা যদি সিঙ্গেল ফোটন সাপোজ ব্যবহার করলাম, এবং আমরা সাপোজ অনেকগুলো সিঙ্গেল ফোটন এমিট করলাম, এবং ডিটেক্টরে আমরা তো নিশ্চয়ই একটা ডিস্ট্রিবিউশন পাবো, রাইট? মানে ডিটেক্টরে কোনো কোনো পয়েন্টে আমরা ফোটন পাবো, কোনো কোনো পয়েন্টে ফোটন পাবো না, আমরা সাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাবো। এটুকুকে আমরা এগ্রি করি? আমি এগ্রি। ওকে, তো এখন যদি আমরা একটা ক্লাসিক্যাল অ্যালগোরিদম পাই যেটা পলিনোমিয়াল টাইমে চলে, সেটা দিয়ে যদি আমরা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা প্রেডিক্ট করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করছি? আমরা এই একটা কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা দেখছি, যেটা আমরা একটা ক্লাসিক্যাল পলিনোমিয়াল টাইমে আমরা যেটা এক্সপ্লেন করতে পারছি পলিনোমিয়াল কম্পিউটিং রিসার্চ ব্যবহার করে, রাইট? যদি আমরা ওটা করতে পারতাম প্রেডিক্ট, এটুকু কি আমরা এগ্রি করি? আরেকবার একটু রিপিট। শিওর শিওর শিওর। সো সো আমরা যদি এখন একটা সাপোজ একটা ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল কম্পিউটার অ্যালগোরিদম, যেখানে কোনো কোয়ান্টাম অ্যালগোরিদম নাই, ক্লাসিক্যাল কম্পিউটার অ্যালগোরিদম দিয়ে ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রেডিক্ট করি, তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা পেয়েছি, যেটা আমরা ক্লাসিক্যাল অ্যালগোরিদম দিয়ে প্রেডিক্ট করতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সো স্কটরা দুইটা কাজ করছে, স্কট আর অ্যালেক্স। সেটা হচ্ছে ওরা দেখিয়েছে এই যে একটা অ্যারে অফ অপটিক্যাল কম্পোনেন্ট, যেটাকে আমরা বলছি অ্যারে অফ বেসিক্যালি ওরা অ্যারে অফ এমজেডআই বা অ্যারে অফ যে বিম স্প্লিটার ওরা ইউজ করেছে, ওরা দেখেছে এটা অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সাল মডেল অফ কোয়ান্টাম কম্পিউটিং। ঠিক আছে? অর্থাৎ আমি সুপার কন্ডাক্টিং কম্পিউটার বা ট্র্যাপড অ্যান্ড কম্পিউটার দিয়ে যেসব কোয়ান্টাম অ্যালগোরিদম এক্সিকিউট করা সম্ভব, সেগুলো সবগুলোই এই সেট আপ দিয়েও করা সম্ভব, সেম স্কেলিং অফ রিসোর্সে। এইটুকু কি আমি কমিউনিকেট করতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে একটা রেজাল্ট। অর্থাৎ দিস টু আর ইকুইভ্যালেন্ট। ওকে, আমি আরেকটা উদাহরণ দিই। আমাদের যে কম্পিউটার, যেখানে একটা চিপ থাকে, একটা কি বলে চিপ থাকে, মেমোরি থাকে, ইনপুট আউটপুট ডিভাইস থাকে, এই যে এটাকে বলা হয় ভন নয়ম্যান আর্কিটেকচার। এটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। ঠিক আছে? দুইটার মধ্যে হয়তো রিসোর্স একটু বেশি হতে পারে, কিন্তু অ্যাজিমটোটিক্যালি দিস টু আর বোথ ইউনিভার্সাল মডেল অফ কম্পিউটিং অ্যান এক্সাম্পল। ঠিক তেমনি ওইটার সাথে আমাদের এটার থিওরিটিক্যাল কোনো ডিফারেন্স নেই, দুইটাই সেম সেট অফ প্রবলেম সলভ করতে পারে। সেকেন্ড আরেকটা রেজাল্ট যেটা দেখিয়েছে সেটা হচ্ছে স্কট আর অ্যালেক্স, সেটা হচ্ছে এই যে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি, প্রেডিকশন অফ দিস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যে এই ফোটন না বলে ওরা এখানে বসন বলছে, বসন গুলো কোথায় কখন আসবে, এই ডিস্ট্রিবিউশন প্রেডিক্ট করাটা ইকুইভ্যালেন্ট টু কম্পিউটিং অফ দ্য পার্মানেন্ট অফ এ ম্যাট্রিক্স। সো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? মানে ওরা কি আমি জাস্ট একটু বলি, মানে ওরা কি ব্যাপারটা এরকম বলতে যাচ্ছে যে আমি যখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা হচ্ছে ম্যাট্রিক্সের মান, ভ্যালু, আমি যদি সিম্পলি বলি, তো ওরা যেটা বলতে যাচ্ছে, হ্যাঁ, ওরা সিম্পলি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে ওরা ম্যাট্রিক্সে কনভার্ট করছে, ফলে মানে আমি যদি বলি ম্যাট্রিক্সে কনভার্ট করছে মানে একটা হিলবার্ট স্পেসে কনভার্ট করে ওখান থেকে ভ্যালুটা নিয়ে আসছে, এরকম কিছু। হ্যাঁ, মানে ও হিলবার্ট স্পেস নিয়ে আমরা এই মুহূর্তে ওয়ারিড না, বাট ইয়েস, দ্যাটস ট্রু। বাট এখানে মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে বেসিক্যালি এই প্রেডিকশন অফ দিস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্রবলেম ক্যান বি ট্রান্সলেটেড ইনটু এ পার্মানেন্ট কম্পিউটেশন প্রবলেম। মানে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে একটা স্কেলার, পার্মানেন্ট একটা স্কেলার, বাট সাইনটা ডিফারেন্ট, কিছু সাইন চেঞ্জ হয়। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সে যে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করাটা একটা ইজি প্রবলেম, পলিনোমিয়াল টাইমে করা যায়।
আমি একটুখানি জিনিস বলতে পারবো কি এখানে? শিওর শিওর শিওর। এখানে আমি যখনই দেখছি যে লাইক অফ দ্য টপ অফ মাই হেড ইফ আই সি দ্য ওয়ার্ড সাম্পলিং এন্ড দেন উই সি দ্য ওয়ার্ড প্রবাবিলিটি বাই দ্য সেম টাইম, তাহলে আমার কোনো না কোনো সময় আমার মাথায় স্ট্রাইক করছে দিস ইজ সামহাট রিলেটেড টু মন্টি কার্লো স্যাম্পলিং মেথডস। এটা কি ওইদিকে কি যাচ্ছে? মানে হ্যাঁ আমরা নিতে পারি, মানে প্রশ্ন হচ্ছে আমরা কি কোনো মন্টে কার্লো স্যাম্পলিং অ্যালগরিদম দিয়ে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা প্রেডিক্ট করতে পারি কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে, রাইট? রাইট রাইট। হ্যাঁ, এবং মন্টে কার্লো প্রবাবিলিস্টিক বাট এফিশিয়েন্ট রিসোর্স ইউজ করে মন্টে কার্লো অ্যালগরিদম, বাট প্রবাবিলিস্টিক। তো উভয় আমরা চিন্তা করতে পারি। তো ইস্যু হচ্ছে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা হচ্ছে ইজি ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সে, একটা ম্যাট্রিক্সের পার্মানেন্ট ক্যালকুলেট করা কিন্তু হার্ড ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সে। অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ থিওরেম যে পার্মানেন্ট ক্যালকুলেট করা হচ্ছে শার্প পি হার্ড, অর্থাৎ এটা শার্প পি যে সেট তার সবচেয়ে কঠিন প্রবলেমগুলোর মধ্যে পড়ে, এবং উইচ ইজ ডেফিনেটলি হার্ডার দেন ইজি ক্লাসিক্যাল প্রবলেম বা যেটা নোন এজ পি অর বিপিপি, মানে পলিনোমিয়াল টাইম অর বাউন্ডেড প্রবাবিলিটি পলিনোমিয়াল টাইম প্রবলেম। একটু আইডিয়া দিই যারা শার্প পি হার্ডের সাথে পরিচিত না। সো কম্পিউটার সায়েন্সে কিন্তু বিভিন্ন টাইপের প্রবলেমের জন্য বিভিন্ন টাইপের ক্লাস আছে। একটা হচ্ছে ডিসিশন প্রবলেম, যেগুলোর জন্য হচ্ছে পি, এনপি, এনপি কমপ্লিট, সো এন্ড সো ফোর্থ। আরেক ধরনের প্রবলেম হচ্ছে যেগুলোকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং প্রবলেম, যেটা তুর্বাসু বলেছে, বা কাউন্টিং প্রবলেম। এগুলোকে আমরা শার্প পি, শার্প এনপি ওভাবে আমরা ডিনোট করি। এখানে শার্প মানে হচ্ছে নাম্বার অফ সামথিং। সো শার্প পি হার্ড মানে হচ্ছে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম দিয়ে করা সম্ভব না। ঠিক আছে, এইটুকুতে কি কারো কোনো প্রশ্ন আছে? না, বোঝা যাচ্ছে। সো স্কট তাহলে কি দেখালো যে প্রথম কথা হচ্ছে যে ল্যাটিস বা অ্যারে অফ বিম স্প্লিটার, যেটা কিনা চাইলে তুমি তোমার ওয়াই স্প্লিটার কে রিপারপাস করে ইমপ্লিমেন্ট করতে পারবা। এটা কিন্তু একটা ইউনিভার্সাল মডেল অফ কম্পিউটিং। সেকেন্ড, সেটা দেখালো যে এটার কোনো এখন পর্যন্ত কোনো ইজি ক্লাসিক্যাল অ্যালগরিদম নাই। ঠিক আছে, এটা দেখালো। হ্যাঁ, এগুলো কখন হচ্ছে? 2010 সালে। আমি একটু হিস্টোরিক্যাল কনটেক্সটটাও দিতে যাচ্ছি। হ্যাঁ, 2010 সালে স্কট অরনসন এগুলো দেখালো। তারপর তোমাদের মনে হচ্ছে কিনা 2012-13 সালে জন প্রিন্সকিন বললো হাউ অ্যাবাউট আমরা একটা মিনিমাম একটা জিনিস ডেমনস্ট্রেট করি যেটা কিনা ক্লাসিক্যালে কঠিন, কোয়ান্টামে সহজ, যেটাকে আমরা বলি লেকচারটা শুনছি, ওয়াটারলুতে দিছিল। এক্স্যাক্টলি, কোয়ান্টাম সুপ্রিমেসি, রাইট? সো 2010, 2012-13 ওই টাইমটা পার হলো। এরপর মানুষ চিন্তা করা শুরু করে যে ওকে ফাইন, সো 2000 মানে ওকে ফাইন, তাহলে প্রেসকিলের এটা আমরা কিভাবে ডেমনস্ট্রেট করতে পারি? তখন আইবিএম এর সার্গেই, তারপর গুগলের আরো কিছু মানুষ, তারা চিন্তা ভাবনা করে দেখলো যে মেবি ইজি হচ্ছে আমরা জাস্ট র্যান্ডম কোয়ান্টাম সার্কিট সিমুলেট করি, তারপর দেখি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসবে সেটা ক্লাসিক্যাল অ্যালগরিদম দিয়ে প্রেডিক্ট করা সম্ভব কিনা। ঠিক আছে, ওরা এটা বললো। সো এইটা কিন্তু কাইন্ড অফ নাও কানেক্টস টু হোয়াট স্কট ওয়াজ প্রপোজিং ইন 2010, যে আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ইভেন্টের আউটকামের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটা আমরা ক্লাসিক্যাল দিয়ে প্রেডিক্ট করতে পারছি কি পারছি না। একটা কোয়েশ্চেন তারা চেস করছিল 2010-এ, যেটা কিনা আরো 3 বা 4 বছর পরে এখন আইবিএম আর গুগলও চেস করছে, বাট টোটালি ডিফারেন্ট কনটেক্সটে। ঠিক আছে, এইটুকু কি কানেকশনটা কি দেখা যাচ্ছে? ওকে, সো বোসন স্যাম্পলিং হচ্ছে আর কোয়ান্টাম সুপ্রিমেসি এক্সপেরিমেন্ট, যেগুলো আইবিএম আর গুগল করে, এগুলো অ্যাকচুয়ালি আসলে একই জিনিস। একটা হচ্ছে ডিফাইন্ড ইন দ্য কনটেক্সট অফ continuous variable quantum computing, photonic quantum computing, আর একটা হচ্ছে ডিফাইন্ড ইন দ্য কনটেক্সট অফ discrete variable quantum computing and superconducting or trapped ion quantum computing. ঠিক আছে, আমি জাস্ট এই কনটেক্সটটা দিতে যাচ্ছিলাম আজকের মিটিং এ। এইটুকু কি? একটা হচ্ছে মানে আমি জাস্ট মানে একটা সামারি লাইন বলতে যাচ্ছিলাম, মানে একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং ওটাই probability they're same thing, right? They're trying to achieve the same thing. Okay, বুঝতে পারছি। So
তো আমি আমি এটার উপর চাইলে আরো অনেক কিছুই বলা যাবে, বাট আমি একটু সবাইকে মনে করি যে আমাদের আরো অনেক টপিক আছে, আমরা চাইলে ওগুলো নিয়ে একটু কভার করতে পারি, বা যা এটা বাকি সবাই মিলে যেটা ডিসাইড করে আর কি। আমি এখানে লিস্ট কি দেখা যাচ্ছে ওই যে এজেন্ডা ফর টুডে? হ্যাঁ, আপনি ওই আইন ওকে, বলতে পারেন, আপনি প্রত্যেকটা নিয়ে 2 মিনিট করে বলতে সবগুলোই পারেন। মনে বলা উচিত because অনেকগুলো অনেক ইন্টারেস্টিং ওকে, হ্যাঁ trying to আচ্ছা, say announcement নিয়ে অনেক like হ্যাঁ শিওর, বাট তার আগে একটু কুইকলি জিজ্ঞেস করি, তুর্বাসু, আমি কি তোমার প্রশ্নগুলো আগে অ্যাড্রেস করে ফেলবো, তাহলে অ্যাটলিস্ট একটা হ্যাঁ হ্যাঁ ভেরি স্পেসিফিক জিনিস। আহ, আচ্ছা, তো তুমি একটু করবা প্রশ্নটা বা সবার জন্য? আমি বলছিলাম যে আমার তো ব্যাচেলার্স শেষ হচ্ছে ইন নেক্সট ইয়ার মে মাসে, তো তারপরে আমি যেতে চাইছি ফর মাস্টার্স ইন ইনফরমেশন থিওরি, ইন কোয়ান্টাম ইনফরমেশন থিওরি। তখন আমি যেতে চাইছি নেক্সট ইয়ার বরাবর। আমি প্ল্যান করছি বাই সেপ্টেম্বর বা আমি অ্যাপ্লিকেশন গুলো শুরু করতে পারবো নেক্সট ইয়ারে। তো আমি বলছি কি, ইজ ইট অ্যাডভাইজেবল টু টেক আপ আ জব, মানে এটা পাতি যদি ওয়েব ডেভেলপমেন্টের জব যদি আমি নিয়ে নিই, সেটা কি অ্যাডভাইজেবল হবে? আর রাদার আপনি বলবেন যে আই বি ওয়ার্কিং অন সামথিং যেটা অ্যাপ্লিকেবল রেজাল্টস দেবে, অর রাদার পেপারস এর উপর আমি কিছু অ্যাডভান্সমেন্ট করতে পারি, তাহলে দ্যাট ইজ বেটার। সো আমি আমি অ্যাকচুয়ালি পাতি ওয়েব ডেভেলপারের জব নিয়েছিলাম, কারণ আমার ওই টোফেল জিআরই আর প্লেনের টিকিট কেনার টাকা ছিল না ওগুলোর জন্য। বাট এখন যদি ওরকম কোনো প্র্যাকটিক্যাল কনস্ট্রেন্ট না থাকে, যত বেশি রেলিভেন্ট কাজ করা যায় তত নিশ্চয়ই ভালো হবে। ওকে 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 ওকে, মানে আমি বলছি যে উইল ইট মানে অ্যাডভার্সলি এফেক্ট মাই প্রোফাইল, অর নো লাইক? নো নো, ইট উইল নট অ্যাডভার্সলি এফেক্ট ইউর প্রোফাইল। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাই, আমার এই অ্যাডমিশন রিলেটেড যেহেতু আসছে, আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই যে মানে আমি আসলে খুবই কনফিউজড যে হচ্ছে, মানে আমি দেখতেছি, মানে সেদিন ডিসকাস করতেছিলাম যে ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে বেশ ভালো ফান্ড পাওয়া যাচ্ছে। তো আমার মানে টেনশনের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে নেক্সট ইয়ার গিয়ে ফান্ডগুলো থাকবে। এটা আসলে আই মিন প্যান্ডেমিক এর কারণে আসলে অনেক কিছু একটু ওলটপালট হয়ে গেছে, মানে স্পেসিফিক্যালি স্টেট ইউনিভার্সিটি গুলো আমার যদ্দূর ধারণা বেশিরভাগই ফান্ড কমাচ্ছে এই অর্থে হচ্ছে, সো ফর এক্সাম্পল ডেফিনেটলি ফ্যাকাল্টিদের অনেকে পে কাট নিয়েছে। এখন রিসার্চ গ্রান্ট কমবে না, কারণ রিসার্চ গ্রান্ট আগে থেকে স্যাংশন হয়ে গেছে টাকা, কিন্তু নতুন গ্রান্ট হয়তো পেতে একটু কষ্ট হবে। বাট ইন জেনারেল কোয়ান্টামের গ্রান্ট হচ্ছে আগামী 10 বছরের বিল অলরেডি পাস হয়ে গেছে, এই যে ন্যাশনাল কোয়ান্টাম ইনিশিয়েটিভ অ্যাক্টের আন্ডারে। কাজে কোয়ান্টামের ফান্ডে ঝামেলা হওয়ার কথা না। কিন্তু এখন যদি এমন কোন ইউনিভার্সিটি যদি যে হয় যে যারা প্রথমে ইভেন কোয়ান্টামের লোকদেরকেও প্রথমে আগে টিএ করতে দেয়, তারপরে বলে তোমরা কোয়ান্টাম করো, সেক্ষেত্রে এটুকু আমরা বুঝতে পারছি যে টি এর ফান্ড হয়তো একটু ক্রাঞ্চ হবে, কারণ ওটা তো স্টেট থেকে আসে, ওটা তো আর ইয়ে থেকে আসে না, মানে রিসার্চ গ্রান্ট থেকে আসবে না। বাট স্টিল আই থিঙ্ক যদি কোনো ইউনিভার্সিটিতে কোয়ান্টামে ফান্ডেড প্রফেসর থাকে, আমার ধারণা তারা অন্যান্য অ্যাভারেজ প্রফেসরের চেয়ে বেটার পজিশনে থাকবে, কারণ কোয়ান্টামে মাত্র নতুন, এবং অ্যাকচুয়ালি এই ট্রাম্পের আমলে যে অল্প কয়েকটা ফিল্ডে ওরা ফান্ড বাড়িয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কোয়ান্টাম। সো এবং বাইডেন হুট করে সে সেটা কমাবে না, তো কাজেই আমার মনে হয় না আমাদের স্পেসিফিক ভেরি ন্যারো এরিয়াতে খুব একটা ঝামেলা হবে। স্টিল খোঁজখবর নিয়ে ভালো। টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে বলেছিলাম, আমার একটা কমিটি মেম্বার ছিল গিব্রিল গাসার্চ, যে পিএনপি ইয়ে করে, পোলিং করে। তো সে আবার প্রতি বছর একটা ইসে করে, সার্ভে করে যে থিওরি জবগুলো কারা কারা নিচ্ছে। এটা অফকোর্স ফিজিক্সের লোকদের জন্য এটা কোনো খুব একটা কাজে আসবে না, এটা হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের লোক। তো যারা থিওরিটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার সায়েন্টিস্ট, তারাও ওই সার্ভে ফিল আপ করে, দেখায় যে আগামী 1 বছরে কে কোথায় সুইচ করছে, যে কে পিএইচডি থেকে কোথাও ফ্যাকাল্টি হিসেবে গেল, বা পোস্টডক হিসেবে গেল, বা ইন্ডাস্ট্রি রিসার্চে গেল। তো যারা নতুন ফ্যাকাল্টি হিসেবে জব নিচ্ছে, গত বছর নিয়েছে, তার মানে কি তারা তো সবাই এই চাকরির শুরুতে একটা স্টার্ট আপ ফান্ড পেয়েছে ইউনিভার্সিটি থেকে, যেটা দিয়ে তারা নিশ্চয়ই অ্যাটলিস্ট 2টা পিএইচডি স্টুডেন্টকে সাপোর্ট করতে পারবে। অন টপ অফ দ্যাট তারা নিশ্চয়ই আবার আরো কিছু গ্রান্টের মধ্যে হয়তো পাবে বা পাচ্ছে। তো আমি বলছি যে তাদের কাছে এনাফ ফান্ড থাকার কথা, যেটা তারা মাল্টিপল স্টুডেন্ট সাপোর্ট করতে পারবে। সিনিয়র প্রফেসরদের কি অবস্থা সেটা অবশ্যই ডিফারেন্ট, সেটা ওই স্প্রেডশিট থেকে বোঝা যাবে না, বাট বড় স্কুলগুলোতে নর্মালি সিনিয়র প্রফেসররাও ফান্ডেড থাকে। আর
রিসেন্টলি যে এনএসএফ আর ডিপার্টমেন্ট অফ এনার্জি যেসব ইনস্টিটিউট করেছে, যে 5-6টা ইনস্টিটিউট অফ এক্সেলেন্স করেছে, ওগুলোর আন্ডারে তো নিশ্চয়ই ভালো কিছু ফান্ড থাকবে। সো আই থিঙ্ক অ্যাটলিস্ট আমাদের এরিয়াতে ফান্ডিং এ হয়তো ক্রাইসিস হবে না, বাট ওভারঅল খুবই খারাপ অবস্থা। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল এই রিলেটেড, যে এরকম আমি শুনেছি যে অনেকে অ্যাপ্লাই করে কোন একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে, তারপর দেখা যায় যে যার কাজ দেখে অ্যাপ্লাই করেছে, মানে যাকে মনে হয় 2-3 জন লিস্ট থাকে যে কোন কার আন্ডারে কাজ করতে চাও বা কাকে দেখে অ্যাপ্লাই করছো এই ইউনিভার্সিটিতে, দেখা যাচ্ছে ওই বছর স্টুডেন্ট নিচ্ছেই না বা ফান্ড নাই তার নেওয়ার। বা এটা দেখা যায় এটা কি ওরা ইনফরমেশন, আমরা যারা অ্যাপ্লাই করি ইনফরমেশন গ্যাপটা কি থাকে বিকজ প্রফেসর লেখে না যে আমি বছর স্টুডেন্ট নিচ্ছি বা নিচ্ছি না এই জন্য, নাকি লাইক এটা অ্যাপ্লিকেন্টের দোষ যে অ্যাপ্লিকেন্ট দেখে নাই? বা আর যদি অ্যাপ্লিকেন্টের দোষ না হয় তাহলে আমি এজ এন অ্যাপ্লিকেন্ট আমি জানবো কেমনে যে এই প্রফেসর নিচ্ছে নাকি নিচ্ছে না? বিকজ এটা আসলে বের করা খুব কঠিন। আই এগ্রি, এটা বের করা খুব কঠিন। সরি, আমি কি তোমাকে কাট অফ করলাম? না ভাই, ঠিক আছে, আমার কোশ্চেন শেষ। ওকে, হ্যাঁ, এটা বের করা খুব কঠিন, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রফেসররা আসলে ওয়েবসাইটে এগুলো খুব একটা আপডেট করে না। একটা যেটা করা যেতে পারে, মানে যেটা অফকোর্স সেকেন্ডারি ইনফরমেশন হবে, সেটা হচ্ছে ওই যে ওগ্রিস ন্যাশনাল লেভেল যেটা উইকলি নিউজ লেটার থাকে, ওখানে তো রিসেন্ট কারা কে গ্রান্ট পাচ্ছে এটা বলে। তো ওইখান থেকে একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে গ্রান্ট পেয়েছে, এটা তো অবভিয়াসলি তাকে স্ট্রেট নিতেই হবে, সে যদি গ্রান্টের টাকাটা ইউজ করতে চায়, তাহলে তো টাকাটা ফেরত দিতে হবে। বাট গ্রান্ট পাওয়া এক জিনিস, আর ওই গ্রান্টের টাকাটা ইউনিভার্সিটির রিসার্চ ফান্ডের ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হওয়া, যাতে সেখান থেকে আর এর বেতন দিয়ে যায়, সেটা 6 মাস দেরি হয়ে যেতে পারে, লেগে যেতে পারে, প্রসেসিং 1 বছর লেগে যেতে পারে। সো ওইটা থেকে মানে খুব হাইলি অ্যাকুরেটলি প্রে করা যাবে না এই যে সেমিস্টার আমি টার্গেট করছি সেই সেমিস্টারে পাবো কিনা। সো আসলে তোমার সোজা কথা হচ্ছে, তোমার প্রশ্ন উত্তর আসলে আমার জানা নাই। আনফরচুনেটলি দেয়ার ইজ নো সিস্টেম যেটা তোমাকে একটা আইডিয়া দিবে ক্লিয়ার। মেবি একটা ওয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার অ্যাডমিট, তোমার পরিচিত কেউ যদি কোনো স্কুলে থাকে, তার মাধ্যমে তুমি হয়তো কিছু ভেতরের খবর জানলা। এর বাইরে আসলে আই এগ্রি যে এটা করা খুব টাফ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আনসার পেয়েছি। মানে একটা লাইক লাস্ট প্রবলেম আর কি। হ্যাঁ, ইসলাম বলবো কিছু? না বলবো না, ঠিক আছে, আমার বলা শেষ। ও আচ্ছা, মানে আমি জাস্ট লাস্ট একটা কমেন্ট করতে চাই, যেটা সেটা হচ্ছে তার মানে আমি নেক্সট ইয়ারের জন্য তোড়জোড় শুরু করতে পারি আসলে। হ্যাঁ, খুব বেশি ইটস নেভার আর্লি, ইটস নেভার টু আর্লি, ইটস নেভার টু আর্লি। ঠিক আছে, আর বেশি লেটও তো হবে না, না? হ্যাঁ, নেভার টু আর্লি, টু আর্লি, নট টু তুমি লেট। করবে এটা যখন তোমার জন্য রাইট টাইম। মানে আমরা এখন সবাই যারা, যখন তুমি গ্র্যাজুয়েট স্কুলে অ্যাপ্লাই করবে, টিপিক্যালি তুমি এমন একটা ফেজে যাও যখন তোমার আরো অনেক কমিটমেন্ট থাকতে পারে, ফ্যামিলি বা আরো অনেক কিছু ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট। সো সবার অবস্থা ইউনিক, এখানে আসলে অ্যাডভাইস দেওয়ার কিছু নাই। ওকে, আমরা কি মানে আর এই নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে নাকি আমরা আইএনকিউ ওটাতে যাব, নাকি অন্য কিছু নিয়ে যেতে পারেন? আমার মনে হয় আপনি 2 মিনিট করে বলতে পারেন। ওকে, সো বেসিক্যালি এগেইন প্রতি বছর এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হচ্ছে কিউটুবি, কোয়ান্টাম টু বিজনেস মিটিং। কোয়ান্টাম টু বিজনেস মিটিংটা হচ্ছে আয়োজন করে কিউসি ওয়্যার নামে একটা কোম্পানি, যারা বেসিক্যালি নাসার যেটা মাউন্টেন ভিউ ক্যাম্পাস ওদিকে, মানে বেসিক্যালি সিলিকন ভ্যালির ওদিকে তাদের অফিস, বাট ওরা হচ্ছে নাসা স্পিন অফ। হ্যাঁ, তো ওরা হার্ডওয়্যার বানায় না, ওরা হচ্ছে অ্যালগোরিদম নিয়ে কাজ করে, ভেরি ওয়েল ফান্ডেড, খুবই স্মার্ট লোকজন আছে ওখানে। তো ওরা প্রতি বছর এই ব্যাপারটা করে যে কোয়ান্টামের রিসার্চার এবং both from academia, government and industry, তারা রিসার্চারদেরকে বলে তোমরা প্রেজেন্ট করো, আর অডিয়েন্স হচ্ছে মেইনলি ইনভেস্টর অথবা ক্লায়েন্ট। তো এখানে গত সপ্তাহে আইনকে একটা বাজ তুলেছে যে ওরা বেসিক্যালি অনেক গ্রাফিক্স টাফিক্স দেখিয়েছে যে মানে বেসিক্যালি যে আমরা ভালো, বাকিরা আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে, এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। তো এটা নিয়ে কি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? বাই দ্য ওয়ে, আমি আইএনকিউর অ্যালামনাস এবং দে আর ওয়ান অফ মাই ভেরি ফেভারিট পিপল। এটা তো লাস্ট একটা ব্যাপার ছিল, তাই না? যে গত 1-1.5 মাস আগে আমরা এটা নিয়ে আলাপ করলাম, এবং এখানে যে প্রেসিডেন্ট ছিল পিটার, ও বলছিল যে এখানে ডিসকাস করবে। ওকে আসলে কিছু ডিসকাস করছে ইউটিউবিতে?
আচ্ছা, তুমি যেটা বলছো সেটা হচ্ছে মানে ওরা কিছুদিন আগে বলেছিল যে আমরা 4 লক্ষ না 4 মিলিয়ন কোয়ান্টাম ভলিউম অ্যাচিভ করব। ওটা ছিল একটা প্রেস বিজ্ঞপ্তি, একটা পেপার ছিল না, প্রেস বিজ্ঞপ্তি ছিল। এবং তারা বলেছে যে এটার ডিটেল তারা জানাবে হচ্ছে এই কিউটিউবিতে, তাই না? তো কিউটিউবিতে তারা একটা বলেছে কিভাবে তারা স্কেল আপ করবে। কয়েক মাস আগে আইবিএম যেমন একটা গ্রাফিক্স দেখিয়েছে, আমরা যেভাবে 1 মিলিয়ন কিউবিটে যাব, ওরা ওরকম দেখেছে ওরা কিভাবে 1024 কিউবিট বা আরো বেশি কিউবিটে যাবে। ওটা ওরা একটা স্কেলিং দেখিয়েছে। এবং ওরা জিজ্ঞেস করেছে তোমরা এটা কিভাবে করবো, ওরা বলেছে আমরা অন চিপ রিড আউট করবো, অন চিপ। আরেকটা বলেছে আমরা মাল্টিপল ট্র্যাপড আয়ন চিপকে আমরা ফোটনিক ইন্টারকানেক্ট দিয়ে কানেক্ট করবো, যেখানে ইন্টারেস্টিংলি কিছুটা এমজাই ইফেক্ট থাকবে, যেটা কিনা হেড টিপ টু সাজ্জাদ। তো ওরকম আর কি, বাট ওরা কোনো পেপার পাবলিশ করে নাই। তো এটা নিয়ে তোমাদের আগে এর আগে ইভেন কোম্পানি তো এগুলো নিয়ে বিভিন্ন সময় লোকজন আমার সাথে প্রশ্ন করেছে বা জিজ্ঞেস করেছে, বা আমাদের কিছু কোলাবোরেটর অন্য অর্গানাইজেশন থেকে জিজ্ঞেস করেছে, যেহেতু আমি আবার আইএনকিউর তে কাজ করেছি আগে। সো আমি সবাইকে একটা কথা বলেছি, সেটা হচ্ছে এটা কিন্তু এই যে একটা ব্লগ পোস্ট বা আর্টিকেল, এটা কিন্তু আসলে সায়েন্টিফিক কমিউনিটিকে টার্গেট করে লেখা হয়নি। এটা লেখা হয়েছে তোমার রিসার্চ কমিউনিটিকে টার্গেট করে। ডিসেম্বরের 9 তারিখ এই যে ব্লগ পোস্টটা দেওয়া হয়েছে, ঠিক একই দিনে কিন্তু আইএনকিউর একটা পেপারও আর্কাইভ এসেছে, রাইট? সনিকার করা ওই যে একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটাতে কিন্তু তারা ব্যবহার করেছে 11 কিউবিট, অর্থাৎ 1 বছর আগে তারা যে সিস্টেম ইউজ করেছে সেটাই। এবং এরর নয়েজ রেট কিন্তু স্টিল 98 পয়েন্ট সামথিং। হ্যাঁ, সো প্রত্যেকটা কোম্পানির একটা ভিশন থাকে, এটা হচ্ছে আইএনকিউর ভিশন। এবং এবং সেই ভিশনটা কত কঠিন বা সহজ, কত কষ্ট করতে হবে সেটা অ্যাচিভ করতে, সেটা 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 বোঝা যায় আজকে তারা কোথায় আছে। আজকে তারা আছে 11 কিউবিট 98.5 এরর রেট। সো এগেইন আমার মনে হয় না রিসার্চ কমিউনিটির এই ব্লগ পোস্টটা নিয়ে খুব একটা আসলে টেনশন বা কম্পিটিটিভ ফিল করা বা ইয়ে করার কিছু। এটা আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে দেয়ার পিচিং টুয়ার্ডস ইনভেস্টর। এমন হতে পারে যে তারা ইমিডিয়েটলি টাকা রেজ করবে, ফান্ড রেজ করবে, অথবা এমন হতে পারে যে তারা হয়তো সামনে করবে, তার জন্য এখন থেকে প্রাইম করছে ইনভেস্টরদেরকে। এটাই। তো আমার একটা খুব নিউবি আবার কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে মানে সবাই যত পারছে কিউবিট একটা জায়গায় করার চেষ্টা করছে, কিন্তু এটা কি মানে মানে isn't it more feasible that if you want to like মানে work on quantum error correction or something like that, তাতে করে আরো এফিশিয়েন্ট হয় আমাদের কিউবিট গুলো? মানে এরর কারেকশন এক জিনিস, আর নয়েজ রেট কমানো অন্য জিনিস। তুমি কি এরর কারেকশনের কথা বলছো না নয়েজ সরি রেট সরি, কমানোর এরর কথা বলছো? নয়েজ রিডিং, সরি। অ্যাকচুয়ালি ইয়েস, এবং দে মেনশন দ্যাট, তারা বলছে যে আমরা শুধু কিউবিট বাড়াবো না, আমরা নয়েজ রেটও বাড়াবো। এবং আইএনকিউ বলে হচ্ছে, যেটা কিনা জংশন কিম তার 2019-এর মার্চ মিটিং এ লেকচার দিয়েছিল, 2018-র, যে ওদের টার্গেট হচ্ছে প্রতি এন কিউবিটের জন্য তারা যেন অ্যাটলিস্ট এন স্কয়ার সংখ্যক গেট রান করতে পারে। সেটার জন্য যতটুকু নয়েজ রেট কমানো দরকার সেটা তারা করবে, এটা হচ্ছে তাদের গোল। ওকে। এবং দের ইজ এ রিজন কেন এন স্কয়ার, কারণ এন্টাঙ্গলমেন্ট তৈরি করতে লাগে হচ্ছে এন সংখ্যক গেট। কাজে তুমি যদি নয়েজ রেট এমন একটা লেভেলে রাখো যে প্রতি এন কিউবিটের জন্য তুমি এন সংখ্যক গেট 2 কিউবিট গেট চালাতে পারলা খালি, তাহলে তুমি কেবলমাত্র অ্যালগরিদমের ইনপুটটা তুমি তৈরি করলে, এরপর অ্যালগরিদম চালানো তার একটা কাজ, ওটা তুমি করতে পারবা না। আবার এন কিউব করা মানে হচ্ছে বেসিক্যালি শর্টস অ্যালগরিদম, ওটা আবার বেশি দূরের লক্ষ্য। কাজে তারা একটা ইন্টারমিডিয়েট গোল এন স্কয়ার রেখেছে, যে আমি এন সংখ্যক গেট চালাবো হচ্ছে ইনপুট তৈরির জন্য, তারপর আমার অ্যালগরিদমের কম্পিউটেশন করতে আরো এন সংখ্যক গেট লাগবে, দ্যাটস এন স্কয়ার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সো আমি অফকোর্স আইএনকিউ আমি অনেক ভালো জানি, সো আমি অনেক কিছু বলতে পারি, বাট আমি জানি না হাউ টু গাইড দিস ডিসকাশন, বাট তাই আমি আমার সামারিটা বললাম। বাট কারো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, আমি যতটুকু পাবলিকলি বলা যায় সেটুকু বলবো আর কি। কারো কোনো? আমার দিক থেকে নেই। ওকে, আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন আছে। সেটা হলো আমি ঠিক পেপারটা বুঝি নাই, বাট আমি হলো এটা একটা টুইট দেখছিলাম, মনে ইয়ান লে কোনি টুইটটা করেছিল, বাট আমি ঠিক শিওর না, রাতের বেলা দেখতেছিলাম। সো আমি যখন সেকেন্ড টাইম টুইটটা দেখতে, সে প্রবাবলি টুইট ডিলিট করছে অথবা আমি ভুল দেখছি।
সো এখানে একটা ডিসক্লেমার যে আমি ঠিক দেখছি কিনা, বাট এখানে সে লিখেছিল অ্যাবাউট মানে ওই ডিসকর্ডে একদম রিসেন্ট পেপারটা আমি পোস্ট করেছি এই আমার জেনারেলে। সো এখানে লেখা ছিল যে সামথিং অ্যাবাউট যে ক্লাসিক্যাল কম্পিউটারই কোয়ান্টাম কম্পিউটারের সিমুলেশন করে দেয়া আরো বেশি বেটার রেজাল্টস পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি কোয়ান্টাম সুপ্রিমেসি কি লেজিটিমেট কেন এমন টাইপের কিছু একটা, মানে তারা পুরা এই জিনিসটাকে তারা কোশ্চেন করছে, ইফ আই এম নট রং। আচ্ছা 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 সো হ্যাঁ আমি ডিসকাশনটা একদম নতুন, সো আমি অনেক কিছু হয়তো বা বলতে পারছি না, বাট এরকমই ছিল এমনি কোনো এটাই বলছিল, এরকম টাইপের টুইটটা ছিল, যেটা আসলে অনেক মানে এই যে কোয়ান্টাম কম্পিউটার যে রিয়েলিস্টিক কিনা বা কোয়ান্টাম সুপ্রিমেসি রিয়েলিস্টিক কিনা এটাই মানে প্রশ্নে তুলে দিয়ে রিসেন্ট পেপারটা, যে হ্যাঁ পেপারটা বুঝতে দিয়েছে। পারছি। হ্যাঁ মানে এটা হচ্ছে বেসিক্যালি গত প্রায় কমপক্ষে 10 বছর ধরে এটা নিয়ে মানুষ কাজ করছে যে কেউ কি একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে পারে কিনা যেটা একটা কোয়ান্টাম স্টেট জেনারেট করবে। সো হোয়াট ডাজ ইট মিন বাই কোয়ান্টাম স্টেট জেনারেটিং? বেসিক্যালি এটা বলতে চাচ্ছে যেটা সেটা হচ্ছে রিড আউটটা, মানে একটা আমরা যখন একটা কোয়ান্টাম স্টেট জেনারেট করি আমরা কিভাবে বুঝতে পারি যে ওটা কোয়ান্টাম স্টেট? আমরা এটাকে মেজার করি, রাইট? মেজার করলে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন পাই। তো প্রশ্ন হচ্ছে আমরা এমন একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে পারি কিনা যেটা সেম statistical distribution generate করতে পারে। The answer is there is no solution for general version of this problem. হ্যাঁ, একটা particular subset of quantum state you can do it even classically, right? Just with a for loop. তোমাকে যদি একটা বেল স্টেট দেয়, তুমি একটা বা যে স্টেট দেয়, তা তুমি একটা ফর লুপ রেখে প্রেডিকশন করতে পারবা যে ইয়ে কি। কিন্তু ফর জেনারেল কোয়ান্টাম স্টেট এখন পর্যন্ত কোনো মেশিন লার্নিং সলিউশন পাওয়া যায়নি, বাট অনেক লোক, খুবই স্মার্ট লোকজন এগুলো নিয়ে কাজ করছে। দিন শেষে সবাই চায় হচ্ছে আমি সেই স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা প্রেডিক্ট করতে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা প্রেডিক্ট করতে পারছি কিনা, এটাই সবাই ট্রাই করে। ঠিক আছে, এর বাইরে আইনকিটটা নিয়ে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা কি এনরিকে বা জনের ওগুলো নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে নাকি আমরা আজকে র্যাপ আপ করবো? বা আই এগ্রি যে আমি আই ওয়াজ 5 minutes late, so আই এম হ্যাপি টু কম্পেনসেট দ্যাট। মানে আপনি এনডিকে টুইট বা জন বেস্টের টুইট নিয়ে ফাইনাল এক মিনিট কমেন্ট করতে পারেন, তারপরে ওকে। শেষ জন করে দিতে পেস্টলারটা পারেন। হচ্ছে আমার বেসিক্যালি আমি ওকে ঠিক আছে। এনরিকেটা হচ্ছে বেসিক্যালি ও হচ্ছে খুবই কালারফুল ক্যারেক্টার, ড্যাম স্মার্ট লোক। আমরা একসময় একই গ্রান্টে ফান্ডেড ছিলাম, সো ওই সময় দেখা টাকা হয়েছে। তো ও বেসিক্যালি আমি মাঝে মধ্যে দেখে হচ্ছে টুইটারে লোকজনকে বকা টকা দেয় আর কি। তো ওই টুইটটা হচ্ছে সে ওই আইবিএম যে $100,000 দিবে বলেছে সফট গেট, সে বলেছে কেন এইসব ইজি প্রবলেমে টাকা ঢালছো, কাজের কাজ করো। তখন ওটা নিয়ে আইবিএম এর কেউ একজন মনে ঝগড়া করেছে যে হ্যাঁ এটা আসলে থিওরিটিক্যালি সবই সোজা, বানাইতে গেলে বোঝা যায় কত কঠিন, এইসব আর কি। ওটা মানে সিরিয়াস কিছু না। আমরা আই এম গ্ল্যাড যে আমাদের এখানে কেউ এরকম ঝগড়াটে না। আচ্ছা, জনেরটা আমার কাছে, হ্যাঁ সেটাই, জনেরটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। যেটা হচ্ছে বেসিক্যালি এরিক স্মিথ হচ্ছে গুগলের একসময় সিইও ছিল, এখন মনে হয় না। তো সে বলেছে যে কোয়ান্টামের মেইন কাজগুলো হয়ে গেছে, এখন এটাকে স্কেল আপ করা হচ্ছে জাস্ট একটা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম। এটা সে বলেছে আর কি। তো এবং জন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? প্রেস ক্লিয়ার জনের ইয়ে? ওকে গুড। জন বলেছে আই ডোন্ট এগ্রি। আই থিঙ্ক মানে এনিওয়ান উইথ কোয়ান্টাম ব্যাকগ্রাউন্ড উইল ডিসএগ্রি উইথ এরিক, কারণ আসলে এটা কোনো সিমুলেশন বা থিওরিটিক্যাল রেজাল্ট কিছুই নাই যেটা বলবে যে এটা লার্জ স্কেলে সেম প্রবলেমগুলোই থাকবে এবং সেম একইভাবে সলভ করা যাবে। আই থিঙ্ক এরিক বেসিক্যালি, এরিক তো আর নিজে সবগুলো পড়ে নাই, সে বেসিক্যালি হয়তো কাউকে কোনো কনসালটেন্ট হায়ার করেছে যে তাকে একটা সামারি দিয়েছে, সেই কনসালটেন্ট যেটা বলেছে সেটাকে এরিক ভুল বুঝেছে, এটা আর কোনো ব্যাখ্যা নাই আমার ধারণা। তো এখানে না মানে এখানে জাস্ট বেসিক্যালি জন কিছু কথা বলেছে, তারপর আইভান আরেকজন খুবই ইম্পর্টেন্ট লোক, মাইকেল পিয়ার্স সেও খুবই এক্সপার্ট লোকজন। আই মিন সো আই থিঙ্ক এভরিওয়ান এগ্রিজ যে অ্যাটলিস্ট যারা ক্যান হচ্ছে বেসিক্যালি আইনকিউতে যে আমার ইন্টারভিউ নিয়েছিল, খুবই জোস লোক, খুবই নাইস লোক। ভালো রিসার্চার হওয়া এক জিনিস, ভালো রিসার্চার এবং ভালো মানুষ হওয়া অন্য জিনিস। ক্যান হচ্ছে বোথ আর কি। সো বাট ক্যান যে নীলকে কোট করেছিল আমার কাছে খুব পছন্দ হয়েছে। যে হ্যাঁ এটা ঠিক যে ফল্ট মানে বেসিক্যালি যে কোনো এ ধরনের যে কোনো ডিবেট সবসময় মাথা রাখতে হয় যে আমরা একটু দেশে কি অ্যাচিভ করছি। মানে ক্যান একটু ডেভিলস অ্যাডভোকেটের রোল প্লে করেছে, বাট হি ইজ লাইক অ্যান এক্সপার্ট ইন ফল্ট টলারেন্স।
যে হ্যাঁ ফল টলারেন্স আমাদের সবারই আলটিমেট গোল, কিন্তু সবাইকে এটা বুঝতে হবে যে ফল টলারেন্ট হওয়ার পরেও কিন্তু কিছু প্রবলেম থাকবে যেগুলো আমরা সলভ করতে পারবো না। ঠিক আছে, তো ওইটাই আর কি যে হ্যাঁ ফল টলারেন্ট, বাট ফল টলারেন্ট এগেন স্টেরয়েড অ্যাটাক কিনা। মানে বেসিক্যালি আইডিয়া হচ্ছে দিস ইজ নাইস পার্সপেক্টিভ, যেখানে কোয়ান্টাম মেকানিকের সবচাইতে হিস্টোরিক্যালি সবচেয়ে ফেমাস লোকজন সবাই একটা কমেন্ট করছে যারা টুইটারে আছে, এবং একটা কমন কোশ্চেনের কমেন্ট করছে। তো আমি ভাবলাম যে এখানে যারা আমরা আছি এরা সবাই আসলে এই লোকগুলোর তুলনায় একেবারেই নতুন এই ফিল্ডে। সো এটা কুড বি খুবই এডুকেশনাল আর কি যে এই ডিসকাশন গুলো। এবং একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি দেখো এই লোকগুলো একজন একজনের প্রতি কত রেসপেক্টফুল, তাই না, কত নাইস, প্রত্যেকে কিন্তু এক্সপার্ট। হ্যাঁ, টুইটারে এআরগুলো খুবই ভালো লাগে। অন্তত মানে 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 কমেন্ট গুলো তো বুঝতে হলে মিনিমাম নলেজ লাগে, মনে হয় যেন আরো 2-3 ঘন্টা পরে এসে তারপর কমেন্ট গুলো বুঝি। আর এটা একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে পোলাইটলি যেভাবে একজন আরেকজনকে মানে এক্স্যাক্টলি এগ্রি বা ডিসএগ্রি করে। আচ্ছা, এটা নিয়ে একটা কোশ্চেন, সরি সজ ভাই কি শেষ হয়েছে? না হ্যাঁ শেষ, বলো বলো। আচ্ছা, যেমন মাঝখানে একটা রিসেন্ট ইভেন্ট হয়েছে, যদিও আমি জানি না ইফ ইটস লাইক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়, উই ক্যান অ্যাভয়েড দ্যাট, যেটা তিনি গ্রেভিউ, আই এম প্রিটি শিওর আই এম প্রনাউন্সিং ইট রং, মানে গুগলের যে কাহিনীটা এআই এথিক্স নে। সো এখানে তো একটা হিউজ আর্গুমেন্ট হয়েছে, বাট আমি ঠিক জানি না, যেহেতু আমি কাহিনী জানি না বা কোনো সাইট জানি না, বাট এখানে একটু লাইক কাদা ছোড়াছুড়ি বা নাইসনেস যেটা আমরা বলছি এটা কমে গেছে না, বা মানে এটা আর কি জাস্ট একটা কমেন্ট, জেনারেল কমেন্ট কি হয়ে যায় তোমার দিক থেকে কি, যেহেতু আমরা এখানে কেউ জানি না, বাট এটা টুইটারে তো এক্সপ্লোড করছে ব্যাপারটা, মানে টুইট ওয়াইজ। আমার সোশ্যাল মিডিয়া তো অবশ্যই মানে এটা এটা খুব ভালোভাবে থরলি রিসার্চ করে দেখা গেছে যে অ্যাটলিস্ট ফেসবুকের সেট আপ নেগেটিভ এনভায়রনমেন্টকে প্রমোট করে। দেয়ার আর বায়াস টুয়ার্ডস দ্যাট, কারণ সেটা মোর রেভিনিউ জেনারেট করে। পজিটিভ এনভায়রনমেন্ট অতটা প্রমোট করে না, কারণ মানুষ সাধারণত ভালো খবর কম শেয়ার দেয়, খারাপ খবর বেশি শেয়ার দেয়। আমি এখন মনে পড়ছে না সেই স্টাডিতে টুইটার ইনক্লুড করা হয়েছিল কিনা। এখন মেশিন লার্নিং যদি হয় মানুষের বিহেভিয়ারের ডেটা থেকে ট্রেন করা মডেল, এটা জাস্ট মানুষের বিহেভিয়ারকে টু সাম এক্সটেন্ট করবে, তাই না, রেপ্লিকেট করবে। তো ইভেন যদি এরকম ব্যাপারটা এরকম না যে ফেসবুক বা টুইটারে একজন কম্পিউটার সায়েন্টিস্ট আছে যে হচ্ছে শয়তানের হাড্ডি এবং সে বসে সেগুলো টুইট করছে, এগুলো হচ্ছে, বাট এর মানে কিন্তু সে যদি একজন রেসপন্সিবল রিসার্চার হয়, তার মনে রাখতে হবে যে তার মডেলে বায়াস আছে এবং তাকে এগুলো নিয়ে কথা বলতে হবে এবং এফোর্ট দিতে হবে সেই বায়াস কিভাবে কাটানো যায়। ফর এক্সাম্পল আইবিএম আগে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ফেশিয়াল রিকগনিশন সার্ভিস দিত, আইবিএম এর ডিপ লার্নিং টেকনিক। কিন্তু আইবিএম আইডেন্টিফাই করেছে যে এইটা কমিউনিটি অফ কালারের এগেনস্ট এ বায়াসড, এবং আইবিএম সবার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে এই বছর। যে কোনো ল এনফোর্সমেন্ট, তুমি একজন রিসার্চার হিসেবে আইবিএম এর সার্ভিসটা নিতে পারবা, কিন্তু কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি লিগ্যাল ডিসিশন বা লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এটাকে ইউজ করতে পারবে না। এটা আইবিএম সবার সাথে খুব অ্যাব্রাপ্টলি ক্যান্সেল করেছে কন্ট্রাক্ট। বাট বাই দ্য ওয়ে আদার কোম্পানি কিন্তু সেই কন্ট্রাক্ট ক্যান্সেল করে নাই। তো এখন এটা আর কি যে এখন তুমি এগেইন আমি আমি অ্যানেকডোটাল কমেন্ট করতে পারি, কিন্তু এটা নিয়ে জেনারেল কমেন্ট যে এটা কি খারাপের দিকে যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে এটা করতে পারে প্রফেশনাল সোশ্যাল সায়েন্টিস্টরা, আমি তাদের মধ্যে কেউ না। সো দেয়ার ইউ গো। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে অনেক এআই কমিউনিটি অনেক কথা হচ্ছিল তো, তাই আর কি কোশ্চেনটা তো। আরেকটা কোশ্চেন, সরি সরি ভাই, হ্যাঁ কন্টিনিউ করব। হ্যাঁ আমি একটা কমেন্ট করছি যে বাংলাদেশে আমার ধারণা ভারতেও একই ব্যাপার হবে যে ডাক্তাররা যখন ব্যাচেলর ডিগ্রি পায় তাদেরকে কিন্তু এথিক্সের উপরে কোর্স করতে হয়। কিন্তু বাংলাদেশ, আমি জানি না ইন্ডিয়াতে ব্যাপারটা কেমন, কিন্তু বাংলাদেশে এরকম কোনো কমন স্ট্যান্ডার্ড নাই যে একটা কম্পিউটার সায়েন্স লোকজন যখন ব্যাচেলর ডিগ্রি পাবে তাকে এথিক্সের উপর একটা কোর্স করতে হবে। তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই যে বাংলাদেশে এখন পুলিশ ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি ব্যবহার করছে, তাই না? তো কারা ডেভেলপ করছে কম্পিউটার সায়েন্টিস্টরা। এখন কম্পিউটার সায়েন্টিস্টদের যদি এথিক্সে ট্রেনিং না থাকে, গড নোজ তারা কোন পুলিশকে বা কোন মিলিটারিকে কি বানাই দিবে, তারা কি করবে এটা নিয়ে, তাই না? তো বেটার হচ্ছে একটা বেসিক ট্রেনিং রাখা এইসব ব্যাপারে, সোশ্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, ফিলোসফি, তাই না? কারণ এটা তো এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ কোয়েশ্চন অফ মোরাল ফিলোসফি। তো আমরা তো কেউ মোরাল ফিলোসফির কোনো কোর্সই করিনি। তো দেয়ার ইউ গো।
আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আমার পক্ষ থেকে ভাই। ওই যে ভাই যে দুইটা যে কোশ্চেন আইবিএম বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, লাইক 40 মানে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানির জন্য, সোয়াপ গেট আর হ্যাঁ গ্রাফ স্টেট প্রবলেম বোধহয়, এটার মধ্যে কোনটা থিওরিটিক্যালি বা মানে যে সব দিক দিয়ে আর কি ইজিয়ার টু সলভ, আর কোনটা হার্ডার, এটা কেন আমি এতটা মানে আমরা বেনিফিট? করতে পারবো, আমরা করতে হ্যাঁ, আমরা পারবো করতে এটা, পারবো, আমি আমরা আর করতে ইসলাম। পারবো। হ্যাঁ, আমি আর সাজ্জাদ ভাই করতে পারবো, এটা হলো 1 নম্বর কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হলো, এটা তারা এই কোশ্চেনে কেন তারা এত আরে টাকা তোমরা দিচ্ছে? তোমাদের পিএইচডি নিজেরা ফান্ড করতে চাচ্ছ, এই তো তোমাদের পয়েন্ট। হ্যাঁ 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 নট আচ্ছা অনলি ঠিক আছে, দ্যাট, সুপারভাইজার চাইলে সুপারভাইজার কেউ সুপারভাইজার বেতনও দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গুড হ্যাঁ গুড। হ্যাঁ আচ্ছা এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা কিভাবে আমাদের পিএইচডি ফান্ড করবো সেটা নেই আমরা এখন। তো হ্যাঁ তোমরা একটা ইউনিভার্সিটি স্টার্ট করবা টাকাটা পেলে, সেটা হচ্ছে একটি 5 বছর মেয়াদি বিশ্ববিদ্যালয়। 5 বছর জন্য ইউনিভার্সিটি এক্সিস্ট করবে, তোমাদের পিএইচডি শেষ করবা, তোমাদের ডিগ্রি দিবে, সুপারভাইজারের চাকরি চলে যাবে, কাহিনী শেষ। এটা হ্যাঁ হ্যাঁ that works। হ্যাঁ হ্যাঁ এটা ভালো। হ্যাঁ না মানে এটা তাহলে নেক্সট মিটিং এ করি। নেক্সট মিটিং এ তাহলে আমরা এগুলো নিয়ে রিভিউ করি এগেইন। আমি সেখানে হ্যাঁ আইবিএম কে টাইম রিপ্রেজেন্ট আছে, করব। আমাদের টাইম আছে, হ্যাঁ আমার টাইম মনে হয় আছে শেষ ভাই। করে কারণ দেওয়া আমি উচিত। আসলে আমার খালি টাকার অ্যামাউন্টটা দেখে পছন্দ হয়েছে, আমি ভিতরে অত ডিটেলস পড়ি না। আমি খালি ওই এনরিকের সাথে সম্ভবত জিএ এর একটু মন রাগারাগি হচ্ছিল, ওটা না এবের মনে হয় একটু হচ্ছিল, ওটা নিয়ে আমি একটু দেখেছি। হ্যাঁ ওটাই আর কি। তো আমার মনে আচ্ছা, হয় আমার বলে একটা দেওয়া উচিত যে প্রস্তাব সবার আছে। পিছনে সময় নষ্ট না করতে। হ্যাঁ বলো। আমার একটা প্রস্তাব আছে, আমরা কি একটু বোসন স্যাম্পলিং এর উপর একটুখানি মানে একটু পড়াশোনা করে একটু নেক্সট মিটিং এ একটুখানি বসতে পারি? শিওর শিওর, Okay. দরকার হলে আমি পেপার প্রেজেন্টেশন দেবো, কোনো সমস্যা নেই। তুমিও দিস দিতে ইজ পারো, অ্যামেজিং। তুমিও মানে দিতে পারো। মানে এগেইন মানে আমি কখনো খুব এক্সপ্লিসিটলি বলি না, মানে আই এম রিয়েলি গ্রেটফুল যে এই কমিউনিটি, আমাদের এই কমিউনিটিটা এত সুন্দরভাবে নিজেরা পিক আপ করছে টপিক এবং খুবই সিরিয়াস টাইপের রিসার্চ করছে। দিস ইজ ইমপ্রেসিভ, রিয়েলি অ্যামেজিং। থ্যাংক ইউ তুর্বাসু, থ্যাংক ইউ সাজ্জাদ, সবাইকে। হ্যাঁ ওকে ভাই, আই থিংক উই ক্যান র্যাপ আপ। ওকে ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ, টেক কেয়ার, ভালো থেকো সবাই। হ্যাঁ, ওকে, সবাইকে আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।